আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অভিজ্ঞতা থেকে পৃষ্ঠা নম্বর 42 থেকে আলোচনা শুরু করব। তো দেখুন, পৃষ্ঠা নম্বর 42-এ দেয়া ছিল জোড়াই কাজ। এখানে জোড়াই কাজে বলা হয়েছিল যে সমান্তর অনুক্রমের মতো এক্ষেত্রেও একটি উদাহরণ নিয়ে প্রতিটি পদ বিশ্লেষণ করো। অর্থাৎ সমান্তর অনুক্রমের মতো আমরা এখানে একটা উদাহরণ নেব। ওখানে যেরকম একটা উদাহরণ নিয়ে আমরা বিশ্লেষণ করেছিলাম প্রতিটি পদ, এখানেও আমরা প্রতিটি পদ বিশ্লেষণ করব এবং অনুসন্ধান করে দেখো পদগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা। তার মানে আমরা এক্ষেত্রে একটা অনুক্রম নেব এবং সেই অনুক্রমের পদগুলো বিশ্লেষণ করব, করে দেখব যে আসলে এখানে আমরা কোনো সাধারণ বৈশিষ্ট্য পাই কিনা। তো চলুন বন্ধুরা, আমরা একটা অনুক্রম নেই। আমরা লিখব সমাধান একটি গুণোত্তর অনুক্রম। আমরা ধরে নিলাম একটি অনুক্রম, আপনারা আপনাদের পছন্দ মতো একটা অনুক্রম লিখতে পারেন। তো আমি এখানে 3, 6, 12, 24 এটি একটি অনুক্রম লিখে নিয়েছি। অবশ্যই এটা হচ্ছে আমাদের কিন্তু একটা গুণোত্তর অনুক্রম হবে, কারণ সমান্তর অনুক্রমের মতো ঠিক নয়। এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। তো আমরা গুণোত্তর অনুক্রম নিয়েছি। এখন দেখব যে এখানে প্রথম পদ কত। প্রথম পদের মান হচ্ছে আমাদের 3 এবং এটাকে আমরা লিখতে পারি 3 গুণন 1। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা পদকে একসাথে বিশ্লেষণ করে নেব, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি দ্বিতীয় পদটাকে একটু বিশ্লেষণ করে নিই। দ্বিতীয় পদটাতে আমাদের ছিল 6, সো আমরা এই 6টা লিখলাম এবং 6কে আমরা বিশ্লেষণ করব। 6কে ভাঙলে আমরা কি পাই? এরকম 3 এর গুণিতক, অর্থাৎ 3 গুণন 2। ঠিক একইভাবে তৃতীয় পদকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে তৃতীয় পদে আমাদের আছে 12। 12কে বিশ্লেষণ করলে আমরা পাবো 3 গুণন আমরা কত পাবো? 4। 3 4-এ 12। ঠিক একইভাবে চতুর্থ পদটাকে বিশ্লেষণ করব এবং এক্ষেত্রে আমরা দেখব যে 24 আছে। 24কে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে 24কে আমরা পাবো 3 8 24, অর্থাৎ 3 গুণন 8। লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমরা প্রত্যেকটা পদের ভিতরেই আমরা কিন্তু এখানে বিশ্লেষণ করে সাধারণ বৈশিষ্ট্যগুলো বের করবো। এখানে বৈশিষ্ট্য বলতে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে 3 ফিক্সড, প্রত্যেকটাতে আমরা 3 পাচ্ছি, কিন্তু এখানে পাচ্ছি 1 2 4 এবং 8। এখানে 1 2 পেয়েছিলাম, কিন্তু 3 এর জায়গাতে এখানে 4 আছে। তার মানে এটা কিন্তু আমাদের একটু সমস্যা। তাহলে এটাকে আমরা আরো ভেঙে ফেলতে হবে। তাহলে চলুন এই পদগুলোকে আমরা একটু ভেঙে দেখি। বাম পাশের যে 3 গুলো আছে সেগুলো থাকবেই। আমরা প্রথম পদের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা 3 গুণন 1 এটা লিখে রাখলাম। পরের এখানে কাজ আছে, আমরা করব। কেন করব একটু পরে বলতেছি। এরপরে দেখুন 3 গুণন 2, এখানে 3 গুণন 2 ঠিক আছে, কারণ এখানে আমরা যখন প্রথম পদ দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ফিক্সড গুলো 3, বাট প্রথম পদ হলে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, এটা ঠিক আছে। তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? 3 গুণন 4। তো তার আগে আমরা এখানে দেখুন 2 মানে কয়টা আছে? 2 এর পাওয়ার আমরা 1 দিয়ে রাখলাম। 2 এর পাওয়ারটা আমরা 1 দিয়ে রাখলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণন 4 আছে। 4 কে কিন্তু আমরা 2 এর উপর পাওয়ার দিয়ে লিখতে পারি। 2 এর উপরে পাওয়ার কত? স্কয়ার। 2 দুগুণ 4। এভাবে আমরা 3 গুণন এখানে 8 আছে, 8 কে যদি ভেঙে লিখি, তাহলে বন্ধুরা এটাকে আমরা 2 এর পাওয়ার দিয়ে লিখতে পারি। একটু ভেবে বলুন তো 2 এর পাওয়ার কত হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই আপনি ঠিক ধরেছেন, এখানে 3 হবে। তাহলে 2 কিউব। তো বন্ধুরা, লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটাতে আবার 2 পাওয়া গেছে, কিন্তু উপরের এটাতে 2 নাই। তো এখানে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3। তাহলে এখানে 2 এর পাওয়ার কত হতে পারে? আমরা জানি 1 2 3 এখানে পাওয়া যায়, তাহলে এখানে শূন্য হওয়ার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি শূন্যই হবে, কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটার মান 1 হয়। তো আমরা মানটা কিন্তু আমাদের আলটিমেটলি 1ই থাকবে, কিন্তু আমরা সেটাকে প্রকাশ করব অন্যভাবে। অর্থাৎ এখানে আমরা কি লিখব? 2 এর পাওয়ার 0। তো 2 এর পাওয়ার আমরা 0 দিয়ে দেবো। এই যে 1 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 0, কারণ 2 টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, আর 1 মানেই 2 টু দি পাওয়ার 0। 1 মানে 2 টু দি পাওয়ার 0 না, এখানে যে কোনো কিছুর পাওয়ার 0 দিয়ে লিখতে পারতাম, আমরা যে কোনো সংখ্যার পাওয়ার 0 দিয়ে লিখতে পারতাম। তো আমাদের যেহেতু টার্গেট এখানে 2 ফিক্সড করা, 2 কে আমরা ফিক্সড করতে যাচ্ছি, তো সবার মধ্যে যেন 2 আসে। তো বন্ধুরা, সেই কারণে এই 3টা 2 এর সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে 2 এর পাওয়ার 0 দিয়েছি। চাইলে 3 এর পাওয়ার 0 দিতে পারতাম, চাইলে 50 এর পাওয়ার 0 দিতে পারতাম। তো এখানে 1 এর পরিবর্তে আমরা যে কোনো কিছুর পাওয়ার 0 দিয়ে লিখতে পারতাম। তো আমরা ইচ্ছে করে কেন 2 টু দি পাওয়ার 0 দিলাম? কারণ পরের 2 গুলোর সাথে এটা মিল করার জন্য করে। অর্থাৎ এখানকার সবগুলো আমরা 2 ফিক্সড করলাম। তাহলে দেখুন 3 কিন্তু ফিক্সড, এখানে 2 ফিক্সড হয়ে গেছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 2 3 এগুলো কিন্তু পাওয়ার হিসেবে আছে। তো বন্ধুরা, খুবই ভালো হতো যদি এটা শূন্যতম পদ হতো, কারণ এখানে শূন্য আছে। তো আমরা এখানে এই পদের ক্ষেত্রে এটা একটু মিল করে রাখার চেষ্টা করতেছি যে এখানে কত? প্রথম পদ, এখানে 1 হলে এখানে 1 হবে, এখানে 2 হলে এখানে 2 হবে, এখানে 3 হলে এখানে 3 হবে, এইরকম ব্যাপারটা। তো আমরা লক্ষ্য করি যে প্রথম পদের ক্ষেত্রে এখানে পাচ্ছি 0, দ্বিতীয় পদের ক্ষেত্রে পাচ্ছি 1, তৃতীয় পদের ক্ষেত্রে পাচ্ছি 2, চতুর্থ পদের ক্ষেত্রে পাচ্ছি 3। তার মানে প্রত্যেকবারই যততম পদ হচ্ছে তার চাইতে 1 করে কম হচ্ছে।
তো বন্ধুরা কম মানে কি বিয়োগ, তার মানে কোনো কিছু বিয়োগ করে আমরা এটাকে একটু মিল করার চেষ্টা করব, যাতে 1 লিখলে 1 আসে, 2 লিখলে মানে দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 আসে। তো এখানে দেখুন আমরা এটাকে আবার একটু লিখে নিলাম একটু। এখন দেখুন এই যে প্রথমটা 0, তাহলে আমরা বলছিলাম যে বিয়োগ করব, যেহেতু প্রত্যেকটি পদের যে এখানে পাওয়ারগুলো আছে 2 এর পাওয়ার, সেগুলো কিন্তু যততম পদ তার চাইতে 1 কম। তাহলে 1 কম মানে -1, কত থেকে -1 করলে 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখলাম 1 - 1 মানে 0। আশা করি এই জিনিসটি বুঝে নিয়েছেন বন্ধুরা। তো এক্ষেত্রে তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কি করব, এখানেও কিন্তু -1 হবে, 2 - 1। তৃতীয় পদের ক্ষেত্রে 3 - 1, এই যে দেখুন 2 থেকে -1 করলে আমরা মান 1ই পাচ্ছি। আবার তেমনি 3 - 1 মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি 2। ঠিক একইভাবে এখানে 3 মাইনাস আমরা যদি 4 - 1 করি, এখানে যদি আমরা চতুর্থ পদ যেহেতু, তাহলে 4 - 1 করলে আমরা পাচ্ছি 3। এখন লক্ষ্য করি বন্ধুরা, আমাদের এখানে কিন্তু 3 ফিক্সড হয়ে গেছে, এখানে 2 ফিক্সড হয়ে গেছে এবং তাদের উপরে যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি সেখানে 2টি করে সংখ্যা লেখা আছে। তো এখানে প্রথমে লক্ষ্য করি 1, 2, 3, 4, এখানে কিন্তু আমাদের ক্রম অনুসারে সংখ্যাগুলো আসছে, ঠিক এই পদের সংখ্যা অনুসারে। আর এখানে দেখুন -1 গুলো কিন্তু ফিক্সড, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ফিক্সড, 2 ফিক্সড, -1 ফিক্সড। তাহলে শুধুমাত্র পার্থক্য পাচ্ছি 1, 2, 3, অর্থাৎ যততম পদ এখানে তাদের পাওয়ারের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি তত। তাহলে আমরা এখন লিখব এভাবে, যদি বলি n-তম পদ কত হবে, আমরা সর্বশেষের যে অংশটুকু পেয়েছি এভাবেই লিখতে পারি, এভাবে ভেঙে আমরা এটা পেতে পারি যে কি সমান সমান এই যে 3 তো থাকবেই ফিক্সড এবং গুণন 2 টাও ফিক্সড থাকবে, তার উপরে পাওয়ার -1 টাও ফিক্সড থাকবে, লিখলাম। তাহলে প্রথম পদ হলে যদি 1 হয়, দ্বিতীয় পদের ক্ষেত্রে যদি 2 হয়, তৃতীয় পদের ক্ষেত্রে যদি 3 হয়, চতুর্থ পদের ক্ষেত্রে যদি 4 হয়, তাহলে n-তম পদের ক্ষেত্রে কত হবে? এক্স্যাক্টলি n হবে। অর্থাৎ আমরা n-তম পদের মান পেয়েছি 3 × 2n-1। এটা কিন্তু n-তম পদকে আমরা কিন্তু সাধারণ পদ বলি। তাহলে এখানে আমরা যেহেতু সাধারণ পদ পেয়ে গেছি, সো n-তম পদটা হচ্ছে আমরা নির্ণয় করে দেখলাম, কিন্তু এখন আমরা অনুসন্ধান করে দেখি যে পদগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে কিনা। বন্ধুরা এখানে আমরা কিন্তু বিশ্লেষণ করে ফেললাম, এখন আমরা অনুসন্ধান করে দেখব যে পদগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা। তাহলে প্রথম পদ আমাদের কিন্তু 3, দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ 12 এবং চতুর্থ পদ 24 এভাবে আছে। তাহলে আমরা যদি এই পদগুলোকে বিশ্লেষণ করি, মানে এদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে কিনা, অর্থাৎ দ্বিতীয় পদকে আমরা যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ছিল 6, প্রথম পদ হচ্ছে 3। আমরা যদি 6 কে 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, ভাগফল পাবো 2 সমান সমান আমরা লিখব 2, অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদের ভাগফল বা অনুপাত যাই বলি না কেন সেটা হচ্ছে 2। তৃতীয় পদকে আমরা যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ তৃতীয় পদ ছিল আমাদের 12 আর দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 6, তাহলে 12 কে আমরা 6 দ্বারা ভাগ করব, দ্যাট ইজ সেখানে 6 দ্বারা 12 কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে আবারও 2, অর্থাৎ এখানেও ভাগফল আমরা পাচ্ছি 2। তো বন্ধুরা অনুরূপভাবে আমরা যদি চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ 24 কে 12 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভাগফল বা অনুপাতের মান আসবে 2। সো লক্ষ্য করি এখানে প্রত্যেকটি পদের মধ্যে সাধারণ অনুপাত পাওয়া যাচ্ছে কত? 2। এটাই কিন্তু আমাদের এই পদগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য। সো আমরা লিখব যাতে অনুক্রমটি দ্বিগুণ হারে বাড়ছে, এটাই হচ্ছে আমাদের সাধারণ বৈশিষ্ট্য। এবারে আমরা একটু দেখব যে এখানে কি আছে, লিলির সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রম। লিলির সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রমে দেওয়া আছে লিলির প্রতি সপ্তাহে সঞ্চয়ের অনুক্রমটি বিবেচনা করো। অনুক্রমটি নিম্নরূপ। তো লিলি প্রত্যেক সপ্তাহে এভাবে একটা সঞ্চয় করছিল। তো সেক্ষেত্রে তার প্রথম সপ্তাহে ছিল 5 টাকা, দ্বিতীয় সপ্তাহে 10 টাকা, তৃতীয় সপ্তাহে 20 টাকা, চতুর্থ সপ্তাহে 40 টাকা। লক্ষ্য করি প্রথম সপ্তাহে ছিল 5, তারপরের সপ্তাহে ছিল তার ডাবল 10, তারপরের সপ্তাহে ছিল 20, তারপরের সপ্তাহে ছিল 40। এই পরিমাণটা কিন্তু প্রতি পদেই বাড়ছিল। তাহলে লিলি 1 বছরে বা 52 সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে? তো বন্ধুরা এইটি আমাদের এখানে সলভ করে দেওয়া আছে, তারপর এটা আমরা সলভ করব। এখন একটু দেখি সমাধান, আমরা সমাধান লিখব। এখানে পদ সংখ্যা আমরা এটা একটু মুছে দিলাম। এখানে আছে পদ 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, মানে 1 নাম্বার সপ্তাহ, 2 নাম্বার সপ্তাহ এভাবে। তো দেওয়া আছে 1 নাম্বার সপ্তাহে আছে 5 টাকা, 2 নাম্বার সপ্তাহে 10 টাকা, 3 নাম্বার সপ্তাহে 20 টাকা, 4 নাম্বার সপ্তাহে 40 টাকা, এভাবে n নাম্বার সপ্তাহে কত। আমরা একটু সাধারণ পদ বের করব আগে, তারপর আমরা 52তম সপ্তাহ বের করব।
তো দেখুন আমাদের প্রথম সপ্তাহে দেওয়া আছে 5 টাকা, তাহলে এটাকে আমরা প্যাটার্নভুক্ত যদি করি, প্যাটার্ন আকারে লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? তো প্যাটার্ন লিখতে গেলে আমাকে কিন্তু সবগুলো জিনিসই মাথায় রাখতে হবে, আমার কয়েকটা পদ মাথায় রাখতে হবে, যে এই পদগুলোর সাথে সবার মধ্যে কি কিভাবে সম্পর্ক স্থাপন করা যেতে পারে, যেগুলোর মধ্যে আমরা একই জিনিস বারবার পাই বা কনস্ট্যান্ট হতে পারে। তো বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করি 5 আছে, 5 কে আমরা কিন্তু 1 দ্বারা গুণ করতে পারি, 5 গুণন 1। ঠিক একইভাবে পরেরটাতে আছে 10, তাহলে 10 কে কিন্তু আমরা লিখতে পারি 5 গুণন 2, এবং 20 কে লিখতে পারি 5 গুণন 4। তো এই 4 কে কিন্তু আবারও দুইটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 4 কে আরো কিন্তু ভাঙানো যায়, তাহলে 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 দুগুণ 4। ঠিক একইভাবে 40, তাহলে 40 এর ক্ষেত্রে আমরা প্রথমে 5 এবং 5 এর সাথে কত গুণ করলে 40 হয়? 5 এর সাথে 8 গুণ করলে 40 হয়। তো বন্ধুরা এবার আমরা 8 কে আরো ভেঙে দেবো। 8 কে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা পাবো 2 2 এবং 2, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এই ক্ষেত্রে আমরা 3টা 2 পেলাম। তো লক্ষ্য করি প্রথমে আমাদের কিন্তু 5 এর সাথে কোনো 2 ছিল না, পরেরটাতে 5 এর সাথে একটা 2 আছে, তারপরে 2টা 2 আছে, তারপরে 3টা 2 আছে, তার মানে এভাবে একটা একটা করে প্রত্যেক পদে 2 করে বাড়বে। তো এভাবে আমাদের n তম পদের ক্ষেত্রে কি হওয়ার কথা, যেভাবে 5 গুণন, আমাদের কিন্তু 5 কিন্তু সবগুলোতে একটা করে আছে ফিক্সড, বাট যেটা বাড়তেছে সেটা হচ্ছে 2 একটা করে বাড়তেছে, তাহলে n তম পদের ক্ষেত্রে এরকম অসংখ্য 2 পাওয়া যাবে। কতগুলো পাওয়া যাবে? n সংখ্যক পর্যন্ত এরকম 2 পাওয়া যাবে। আমরা ডট ডট দিয়ে শেষে গিয়ে গুণন 2 লিখে দিলাম, তার মানে এখানে n সংখ্যক পর্যন্ত এইভাবে 2 গুণ 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 করে লিখতে হবে। তাহলে আমরা এটা লিখলাম। এখন এই প্যাটার্নগুলোকে আমরা এখানে কিভাবে লিখতে পারি, যেভাবে লিখবো সেখান থেকে আমরা কি করব, সাধারণ পদ বের করব। তো বন্ধুরা 5 গুণন 1 লক্ষ্য করি, এখানে 2 আছে, 2 আছে, অর্থাৎ 2 বেশ কিছু জায়গাতে কম বেশি আছে, তো আমরা সেগুলো একটু লিখে নিই। 5 গুণন 1 তো আছে, সেটা আগে লিখি, 5 গুণন 1। এবারে 5 গুণন 2 আছে, 5 গুণন 2, 2 কয়টা আছে এখানে? একটা, তাহলে আমি এর পাওয়ার দিলাম 1। ঠিক পরেরটাতে আছে 5 গুণন 5, 2 কয়টা? 2 কে কিন্তু আমরা সূচকের নিয়মে 2 গুণন 2 মানে হচ্ছে 2 পাওয়ার 2, অর্থাৎ এটা কিভাবে বলতে পারি যে গুণের সময় আমাদের পাওয়ার গুলো যোগ হয়। এখানে 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 যোগ করলে 2। এভাবে পরেরটাতে হবে 5 গুণন 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে কত হবে? দেখুন এখানে 3টা 2, তাহলে পাওয়ার 3। এখানে তাহলে n সংখ্যক 2 আছে, তাহলে আমরা লিখব, পরেরটাতে ডট ডট দিব। তো এখানে আমরা লিখব 5 গুণন কয়টা 2 আছে, যতটা 2 আছে সেটা আমরা পাওয়ার হিসেবে লিখব, তাহলে 2 লিখব এবং তার পাওয়ার কত লিখব? n মাইনাস 1। তো বন্ধুরা এখন আমরা লক্ষ্য করি যে এখানে যখন প্রথম পদ, তখন কিন্তু এখানে 1 এর ক্ষেত্রে কোনো পাওয়ার নাই, দ্বিতীয় পদে 2 এর পাওয়ার 1, তৃতীয় পদে 2 এর পাওয়ার 2, চতুর্থ পদে 2 এর পাওয়ার 3, এখানে 5 গুলো ফিক্সড হয়ে গেছে, বাট 2 এর পাওয়ার গুলো লক্ষ্য করি, এখানে 1 2 3, তো এখানে কিন্তু 2 ও ফিক্সড হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু 1 আছে ঠিক আগের মতো, তাহলে এখানে কিন্তু আমরা 2 লিখতে পারি এবং 2 এর পাওয়ার কত দিতে পারি? 0 দিতে পারি। এখন কিন্তু আমাদের 2 ফিক্সড হয়ে গেছে, বাট 0 1 2 3, তাহলে ঠিক এখানেও তাই করব। দেখুন 1 নম্বর পদে আছে 0, 2 নম্বর পদে আছে 1, 3 নম্বর পদে আছে 2, 4 নম্বর পদে আছে 3, তার মানে যততম পদ এখানে 2 এর পাওয়ার তার সাথে 1 কম হচ্ছে, দ্যাট ইজ 1 কম হবে। তাহলে কত থেকে 1 কম করলে বা মাইনাস করলে বা বাদ দিলে 0 হয়? কত থেকে 1 মাইনাস করলে? অবভিয়াসলি 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে। তাহলে এখানেও আমরা ওই কাজটাই করব। তার আগে আমরা একটু এই যে নিচের কাজগুলো করে আসি, যে এখানে ডট ডট দিয়ে আমরা লিখতে পারি যে যেহেতু যখন 1 হয় তাহলে 0 হয়, 2 হলে 1 হয়, 3 হলে 2 হয়, 4 হলে 3 হয়, তাহলে আমাদের n সংখ্যক হলে n-1 হবে, n এর থেকে 1 কম হবে। যেহেতু 4 হলে 4 এর থেকে 1 কম মানে 3 হইছে, 3 হলে 3 এর থেকে 1 কম 2 হইছে। ঠিক একইভাবে n হলে n তম পদের ক্ষেত্রে n-1 হবে। তো আমরা সেটা এখানে লিখব 5 গুণন 2 টু দি পাওয়ার n-1। এখন লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি 5 গুলো ফিক্সড, আবার 2 গুলোও ফিক্সড, বাট 2 এর পাওয়ার গুলো হচ্ছে 0 1 2 3 এভাবে n-1 পর্যন্ত। তো বন্ধুরা 5 গুলো ফিক্সড, এখানে আমরা সাধারণ পদে কিন্তু প্রথম পদ এখানে হিসেবে প্রথম পদ, এখানে 5 গুলো যেহেতু ফিক্সড হয়ে গেছে, তাহলে আমরা এখানে 5 তো লিখবই সাধারণ পদের ক্ষেত্রে। আর এখানে 2 টু দি পাওয়ার লক্ষ্য করি 2 গুলো ফিক্সড আছে, তাদের পাওয়ার গুলো হচ্ছে 0 1 2 3 এভাবে n-1 সংখ্যক আছে। তাহলে আমরা সাধারণ পদের ক্ষেত্রে লিখতে পারি an, অর্থাৎ n তম পদ। n তম পদকে আমরা an দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানি। এবারে আমাদের প্রথম ক্ষেত্রে হচ্ছে 5 এবং
তার ক্ষেত্রে আমার কি হচ্ছে, গুণ হচ্ছে 2 কিন্তু সবার মধ্যেই আছে, সেই কারণে 2টাও ফিক্সড হয়ে গেল। বাট এই সংখ্যাটা আমরা কি করব, এখন লিখবো যে n তম পদের ক্ষেত্রে কি পেলাম, n-1। তাহলে এখানে আমাদের টা কিন্তু হচ্ছে কি, টা হচ্ছে আমাদের সাধারণ পদ, তাহলে এটাকে আমরা লিখবো n তম পদ বা সাধারণ পদ। আর প্রথম যে 5টা দেখতে পাচ্ছি, এই 5টা কি, 5টাকে আমরা বলবো প্রথম পদ, কারণ লক্ষ্য করি আমাদের প্রথম পদে কত আছে, 5 আছে, এবং এই 5টাকে আমরা প্রথম পদ হিসেবে বিবেচনা করব, যেটা সবার মধ্যে আছে। সো এটা হচ্ছে প্রথম পদ। আর 2 যেটা পেলাম, এই 2টা আমরা লক্ষ্য করি যে প্রত্যেকবারই কিন্তু 2 বাড়তেছিল, 2 কিন্তু প্রত্যেকবারই বাড়ছিল এবং কত, গুণনীয়ক আকারে বা গুণিতক আকারে বাড়ছিল। প্রথমে 1টা 2 ছিল, প্রথমে ছিল 2 পাওয়ার 0, এরপরে 2 পাওয়ার 1, মানে 1টা 2 ছিল, তারপরে 2টা 2, এভাবে 3টা 2, তাহলে প্রত্যেকবারই 2 এর সংখ্যা গুণিতক আকারে বাড়তেছিল। সো এখানে যখন গুণিতক আকারে বাড়ে, যেটা বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির পরিমাণটাকে আমরা এটা বলি অনুপাত। তাহলে এখানে আমরা বলবো 2টা হচ্ছে সাধারণ অনুপাত, এবং এটাকে আমরা r দ্বারা প্রকাশ করব, আর তার পাওয়ার আছে 2 to n-1। তাহলে এখানে সাধারণ পদের ক্ষেত্রে আমরা n তম পদ বের করতে চাইলে প্রথম পদের সাথে সাধারণ অনুপাতের মানের যতগুলো পাওয়ার থাকবে বা এরকম সূচক আকারে লিখে আমরা এটাকে সাধারণ পদ আকারে দেখিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এবার ভেবে দেখো তো যে লিলির যদি গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ বা n তম পদ নির্ণয়ের সহজ ধারণাটি জানা থাকতো, তাহলে কিন্তু সে সহজেই 52 সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে তা কিন্তু বের করতে পারতো। তাহলে 52তম সপ্তাহে সে কত টাকা সঞ্চয় করেছে তা বের করা কি খুব কঠিন বা অনেক বেশি সময় লাগতো? তাহলে কিন্তু সময় লাগতো না। তো আমরা এখানে লিখবো যে n তম পদ সমান an সমান সমান a1 into r to the power n-1, অর্থাৎ প্রথম পদকে আমরা a1 দ্বারা প্রকাশ করলাম, সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করব, আর যততম পদ হবে তার সাথে এখানে r এর পাওয়ারটা 1 কম হবে। এটা যদি n তম পদ হয় তাহলে এখানে n-1, যদি এখানে আমরা অন্য কোনো সংখ্যা লিখতাম তাহলে তত -1 হতো r এর পাওয়ার। এটা হচ্ছে আমাদের এখানকার সাধারণ পদ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তো আমরা দেখলাম যে আসলে বইতেই কিন্তু এটা করে দেওয়া ছিল। তো সেটা আমরা একটু ভেঙে একটু ভালো করে সহজ করে বুঝে নিলাম। এখন আমরা দেখবো যে লিলির যে বলা হয়েছিল যে 52 সপ্তাহে তাকে কত টাকা, মানে লিলি 1 বছরে বা 52 সপ্তাহে মোট কত টাকা সঞ্চয় করবে। তো বন্ধুরা, এটাকে ভাঙানোর জন্য আমরা আগেকার যে প্যাটার্ন গুলো দেখেছিলাম, মানে আমরা লিখতে পারি বা প্যাটার্ন লিখেছিলাম, সেই প্যাটার্ন গুলো থেকেই আমরা এটা বের করব। প্রথমেই লক্ষ্য করুন 5 গুণন 1 ছিল, এটা কিন্তু আমাদের প্রথম সপ্তাহেরটা ছিল। সো আমরা লিখবো যে সঞ্চয়ের অনুক্রম ব্যবহার করে পাই। সঞ্চয়ের অনুক্রমে ছিল প্রথম সপ্তাহে সঞ্চয় ছিল কত টাকা, 5 টাকা, এবং দ্বিতীয় সপ্তাহে সঞ্চয় ছিল কত টাকা, 5 গুণন 2 টাকা, মানে 10 টাকা। এবং সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, আমরা আগেকার যে ছকে আছে সেই ছকে কিন্তু এগুলো করে আসছি, যে 5কে 5 গুণন 2 টু দি পাওয়ার 0 আকারে লেখা, অর্থাৎ 5 গুণন 1, আর 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0। ঠিক একইভাবে দ্বিতীয় সপ্তাহের সঞ্চয় 10, 10কে আমরা কিভাবে লিখতে পারি, 5 গুণন 2, এবং তার মানে 2 টু দি পাওয়ার 1। একইভাবে তৃতীয় সপ্তাহের সঞ্চয়কে আমরা লিখতে পারি 20, যাকে আমরা লিখতে পারি 5 গুণন 2 টু দি পাওয়ার 2, এবং চতুর্থ সপ্তাহের সঞ্চয়কে আমরা লিখতে পারি 40, যাকে আমরা লিখতে পারি 5 গুণন 2 টু দি পাওয়ার 3, এবং একইভাবে আমরা n তম সপ্তাহের সঞ্চয়কে লিখতে পারি এভাবে 5 গুণন 2 গুণন 2 গুণন, তার মানে এখানে আমরা n সংখ্যক লিখতে পারি। তো এটা আমরা লিখবো না, আমরা জাস্ট এখানে লিখে দেবো যে 5 গুণন 2 টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে আমাদের n সপ্তাহের সঞ্চয়। এখানে কত টাকা সঞ্চয় করবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। সো আমরা এখন n তমর জায়গাতে 52তম লিখবো, যে অতএব 52তম সপ্তাহের সঞ্চয় কত, যে 5 গুণন 2 টু দি পাওয়ার 52 - 1, n তম সপ্তাহের সঞ্চয় যদি 2 টু দি পাওয়ার n-1 হয়, তাহলে 52তম সপ্তাহের সঞ্চয় হচ্ছে 5 গুণন 2 টু দি পাওয়ার 52 - 1, অর্থাৎ 52 - 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 গুণন 2 টু দি পাওয়ার 52 থেকে 1 যদি বাদ দিই তাহলে হবে 51। তো এটাই কিন্তু 52তম সপ্তাহের সঞ্চয়। তো আমরা সবগুলোতে এইভাবে টাকা লিখে দেব, সঞ্চয়গুলো টাকার এককে ছিল। তো আমাদের 52 সপ্তাহের টাকার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 5 গুণন 2 টু দি পাওয়ার 51। তো বন্ধুরা, এখানে আমাদেরকে বলা হয়েছিল যে লিলি 1 বছরে বা 52 সপ্তাহে, 52তম সপ্তাহে কিন্তু বলেনি, 52 সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করবে। তাহলে ভাষাটার ভিতরে একটু মনে হচ্ছে ত্রুটি আছে।
বলা হচ্ছে লিলি ১ বছরে বা ৫২ সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করবে। সুতরাং লিলি আসলে এটা হবে যে ১ বছরে বা ৫২তম সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে। তো ৫২তম সপ্তাহের সঞ্চয় কিন্তু এত টাকা। বাট যদি আমরা ধরে নিই যে ১ বছরে সম্পূর্ণ টাকা, তাহলে কি আমাকে এই সম্পূর্ণ টাকা কিন্তু যোগ করে বের করতে হবে। এবং যে প্রসেসটা কিন্তু এখন আমরা কিন্তু শিখি নাই, এই পর্যন্ত কিন্তু আমরা শিখি নাই। এবং সেটাকে বের করতে গেলে একটা সূত্র ব্যবহার করতে হবে এবং সাধারণ পদ বের করতে হবে, সেগুলো আমরা পরে শিখব। তো আপাতত ধরে নাও যে এখানে এই বইয়ের যে প্রশ্নটা আছে বা এখানে প্রশ্নটা করা হয়েছে, এটাকে আমরা ধরে নেব যে এটা ৫২তম সপ্তাহে তার সে কত টাকা সঞ্চয় করবে, ঠিক এটা এখানে জানতে চেয়েছে এবং সেইটার মানটা আমরা এখানে বের করে দিলাম। তো তোমরা যদি এখানে প্রবলেমে পড়ো বা তোমাদের যদি এভাবেই করতে বলা হয় যে ১ বছরে বা ৫২ সপ্তাহে মোট কত টাকা সঞ্চয় করবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এখন আমরা পরের প্রশ্নতে যাব। দেখো বন্ধুরা, যে এবার বলা হয়েছে, এবার ভেবে দেখো তো, লিলির যদি গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ বা এনতম পদ নির্ণয়ের সহজ ধারণাটি জানা থাকতো, তাহলে ৫২তম সপ্তাহে সে কত টাকা সঞ্চয় করেছে তা বের করা কি কঠিন বা অনেক বেশি সময় লাগতো? তো ব্যাপারটা হচ্ছে এই কথাটার সাথে সঙ্গতি রেখে বলতে চাই যে আমাদের আগেকার অংশ হবে ৫২তম সপ্তাহে যে টাকা সঞ্চয় করবে সেই টাকার পরিমাণ বের করতে বলা হয়েছিল। যাই হোক, এখন আমরা হিসাবটি ঝটপট করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তো চলো বন্ধুরা, কিভাবে সিদ্ধান্ত লিখবো, আমরা কিন্তু হিসাবটা করে ফেলছি। এখন আমরা বলবো সিদ্ধান্ত যে n তম পদ নির্ণয়ের সূত্র প্রয়োগ করে আমরা ৫২তম সপ্তাহের সঞ্চয়ের পরিমাণ কি করতে পারি, সহজেই নির্ণয় করতে পারি বা সহজেই নির্ণয় করা যায়। অন্যথায় ৫২তম সপ্তাহের সঞ্চয় নির্ণয় করার জন্য পূর্বের ৫১ সপ্তাহের সঞ্চয়ের পরিমাণ আলাদা আলাদা করে নির্ণয় করতে হতো, যা অনেক সময় সাপেক্ষ। এক্ষেত্রে সূত্রের সাহায্যে কম সময়ে হিসাব করা সম্ভব। তো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, আমরা এইভাবে সিদ্ধান্তটা লিখে দিতে পারি। এখন আমরা তারপরের উদাহরণে যাব বন্ধুরা। দেখুন, পরে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ৪২ পৃষ্ঠার একদম শেষ প্রান্তে এই প্রশ্নটি আছে এবং পরের সমাধানটা আছে ৪৩ পৃষ্ঠায়। তো আমরা এখানে দেখুন যে দেখব যে উদাহরণ, ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছো ৪,০০০ টাকা, পূর্ববর্তী মাসের 5% করে আয় বৃদ্ধি পাবে। ১০তম মাসে তোমার আয় কত টাকা হবে? তাহলে সমাধানটা আমরা কিভাবে করব? যদিও বইতে সমাধান করা আছে, তবু আমরা একটু দেখব, জিনিসটাকে ফিল করে অন্যভাবে করার চেষ্টা করব। আমরা একটু সহজে এই জিনিসটাকে ফিল করে আমরা করব। তো দেখো বন্ধুরা, দেওয়া আছে যে আমাদের প্রথম মাসে যা আয় করা হয়েছিল সেটা হচ্ছে ৪,০০০ টাকা। তাহলে প্রথম মাসে আয় কত টাকা, এটাকে আমরা A1 দ্বারা প্রকাশ করব কারণ এটা প্রথম পদ, ৪,০০০ টাকা। দ্বিতীয় মাসে আয় কত হবে? দেখুন বলা আছে যে প্রতি মাসে পূর্ববর্তী মাসের 5% করে আয় বৃদ্ধি পাবে। তাহলে পূর্ববর্তী মাসে যা আছে ৪,০০০ টাকা, এই ৪,০০০ টাকার কিন্তু 5% হিসাব করতে হবে। তো বন্ধুরা, এখানে 5% আমরা হিসাব করব যে ৪,০০০ যোগ ৪,০০০ গুণন 5%। আমি এটাকে একটু এক্সপ্লেন করে দিব, যারা এই ক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হবে তারা একটু ক্লিয়ার করে নেবে। তো এক্ষেত্রে আমরা লিখবো সমান সমান ৪,০০০ গুণন 5%। বন্ধুরা, পার্সেন্ট মানে আমরা জানি 1/100, পার মানে প্রতি, সেন্ট মানে ১০০, তার মানে ১০০তে কত। তাহলে পার্সেন্ট চিহ্নটাকে আমরা লিখতে পারি 1/100, এটাকে সংখ্যায় প্রকাশ করলে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা এখানে কি করব, কাটাকাটি করব। দেখুন সিম্পলি এখানে শূন্যর সাথে এই যে ০০ এবং এখানকার এই ২ শূন্য কাটা যাবে। তাহলে যাওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সংখ্যা আছে এখানে ৪০ আর হচ্ছে ৫। তো ৪০ আর ৫কে যদি আমরা গুণ করি, ৪০ গুণন ৫ সমান আমরা পাচ্ছি ২০০। তাহলে বন্ধুরা আমরা এখানে লিখব সমান সমান ৪,০০০ যোগ ২০০, অর্থাৎ ৪,০০০ এর সঙ্গে ২০০ যোগ করলে আমরা পাচ্ছি ৪,২০০। এখন দ্বিতীয় মাসে আমাদের আয়ের পরিমাণ কিন্তু আমাদের ৪,২০০ টাকা। তো আপনারা এই ক্যালকুলেশনটা কিন্তু ক্যালকুলেটরেও সিম্পলি করতে পারেন। এখন তৃতীয় মাসে আয়, তৃতীয় মাসে আয় কি হবে? তৃতীয় মাসে আয় হবে দ্বিতীয় মাসের 5%। তাহলে দ্বিতীয় মাসে আমাদের আয় কিন্তু, তৃতীয় মাসের আয়ের ক্ষেত্রে আমরা লিখবো A3 ইকুয়ালস টু দ্বিতীয় মাসের আয় হচ্ছে ৪,২০০ টাকা এবং এই ৪,২০০ টাকার 5%। তাহলে ৪,২০০ গুণন 5%। তো বন্ধুরা, যথারীতি আমরা পার্সেন্টটাকে একটু ভেঙে দেবো, পার্সেন্ট মানে 5 into 1/100,
এক্ষেত্রে আমরা কাটাকাটি করব 0 0, তাহলে 5 এবং 42 এই দুটো জিনিসকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল কত আসবে? 210 টাকা আসবে। এখন আমরা এটা পুরোটা মিশিয়ে দিয়ে আমরা সরাসরি 210 টাকা লিখবো। আমি আগেকারটা রেখে দিলাম কারণ এই হিসাবটা এইভাবে করতে হবে। তো এভাবে হিসাবটা না দেখালেও হবে, তোমরা জাস্ট এখানে 4200 যোগ 210 এভাবে লিখলেও হবে। আগেকারটা তো হচ্ছে 4000 যোগ 200 সরাসরি লিখলে হবে। এই লাইনটা আমরা উইথড্র করে দিলেও কোনো সমস্যা নেই। এখন 4200 যোগ 210 মানে হচ্ছে 4410 টাকা। তো বন্ধুরা আমরা আর একটা হিসাব করব যে চতুর্থ মাসে আয় কত। তাহলে আমরা লিখব চতুর্থ মাসে আয় A4 ইকুয়ালস টু ঠিক আগের মতোই। এবারে কিন্তু আমাদের তৃতীয় মাসের আয়ের 5%, অর্থাৎ তৃতীয় মাসের আয় তো হবেই প্লাস এর সাথে এইটার 5% মানে আগেকারটার 5%, 4410 গুণন 5%। তো বন্ধুরা 5% মানে 1/100। এবারে আমরা এখানে এই 2 শূন্যর সাথে আমরা 2 শূন্য কিন্তু এখানে কাটাকাটি করতে পারবো না, একটা কাটতে হবে। তো এখন আমরা কি করব, এখানে দেখুন এই শূন্যর সাথে শূন্যটা কেটে দেব। তাহলে শূন্যর সাথে শূন্য যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 5 আর এখানে 1 is 10। আমরা যদি এই 5 দ্বারা কিন্তু 10 কে কিন্তু কাটাকাটি করতে পারি, সেক্ষেত্রে আমরা পাবো 5 গুণন মানে 5 এখানে 2। এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 441 ভাগ এখানে 2, তাহলে 2 দ্বারা যদি আমরা 441 কে ভাগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 441 ভাগ 2। তো বন্ধুরা 441 কে 2 দ্বারা ভাগ করলে তাহলে আমরা পাচ্ছি 441 ভাগ 2 মানে এই যে দেখুন 220.5। তাহলে এখানে আমরা কিন্তু 220.5 লিখব এবং 4410 এর সাথে আমরা যদি 220.5 যোগ করি তাহলে আমরা কত পাবো? 4410 যোগ 220.5 ইকুয়ালস টু আমাদের 4630.5। সো আমরা এখানে কি করব, এটা লিখব 4630.5, আমরা লিখব 4630.5। তো এটা কিন্তু আমাদের চতুর্থ মাসের আয়। এখন আমাদের যে ছকটি দেয়া আছে সমাধানের মধ্যে সেটা কিন্তু এরকম যে মাস আয় এবং এখানে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে লেখা আছে 10তম সপ্তাহে আমাদের মানে 10তম মাসে তোমাদের আয় কত টাকা হবে। তাহলে প্রথম মাসে আমরা দেখলাম 4000 টাকা, এটা তো ছিল। দ্বিতীয় মাসে 4200 টাকা আমরা পেয়েছি, তৃতীয় মাসে 4410। আমরা কিন্তু চতুর্থ মাসেরটাও বের করে নিয়েছি 4630.5 টাকা। তাহলে এভাবে 10তম সপ্তাহেরটা কত হবে? তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্ত যে তালিকাটা আমরা পেলাম, তাহলে তালিকাটা একটু লিখি। প্রথম 4000, তারপরে 4200, তারপরে হচ্ছে 4410 এবং 4630, এভাবে আমরা ডট ডট দিয়ে রাখলাম। তো এখন আমরা কি করব, এই যে তালিকাটা পেয়েছি এই তালিকা থেকে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদটা বিয়োগ করব। করলে আমরা কি পাবো? 4200 মাইনাস 4000 মানে 200। মানে আমরা টেস্ট করতেছি আমরা যে তালিকাটা পেয়েছি এই তালিকাটা কোন অনুক্রম অনুসরণ করে, এটা কি সমান্তর নাকি গুণোত্তর। তাহলে আগে বিয়োগ করতেছি, দেখি সমান্তর কিনা। যদি বিয়োগ করে প্রত্যেকটা পদের ব্যবধান এরকম আসে, একই আসে, তাহলে আমরা বলবো সেটা সমান্তর। আর যদি না আসে তাহলে সেটা হবে গুণোত্তর। তো বন্ধুরা আমরা টেস্ট করি কিভাবে করতে হবে। যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম, অর্থাৎ 4200 ছিল আমাদের দ্বিতীয় পদ, মাইনাস প্রথম পদ 4200। এবার তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করবো। তৃতীয় পদ হচ্ছে 4410 এবং দ্বিতীয় পদ হচ্ছে 4200। তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 4410 মাইনাস 4200। এই তাহলে আমরা এখানে পাচ্ছি 210। তো বন্ধুরা লক্ষ্য করি এখানে দুইটি পদের ব্যবধান এবং এখানে দুইটি পদের ব্যবধান কিন্তু সমান নয়। যেহেতু এদের ব্যবধান সমান হচ্ছে না, মানে সাধারণ অন্তর সমান হচ্ছে না, তাহলে এটা সমান্তর নয়। তাহলে আমরা লিখব অনুক্রমটির মধ্যে কোনো সাধারণ অন্তর নেই, সাধারণ অন্তর হচ্ছে না, তাহলে অনুক্রমটি সমান্তর নয়। এবারে আমরা টেস্ট করব যে ভাগ করলে কি হয়। আমরা এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আবার কি করব, ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কি আসবে, ভাগফল 4200 ভাগ 4000। তাহলে আমরা ফলাফল কি পাবো, 4200 ভাগ 4000 সমান
1.05। তাহলে আমরা এখানে 1.05 লিখব। ঠিক একইভাবে আমরা তৃতীয় পদ লিখব, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, অর্থাৎ তৃতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদের অনুপাত। সেটা কত আসবে? 4410 কে আমরা 4200 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের ফলাফল কত আসে একটু দেখি। এক্ষেত্রে 4410 ভাগ 4200 সমান সমান দেখুন 1.05। তাহলে আমরা এখানে কি করব? 1.05 লিখব। তাহলে আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ওই 1.05 আসার কথা। যেহেতু পরপর দুটি পদের অনুপাত এইভাবে 1.05 1.05 আসছে, তাহলে আমরা বলবো অতএব অনুক্রমটির পদগুলোর মধ্যে একটি সাধারণ অনুপাত বিদ্যমান, অতএব অনুক্রমটি গুণোত্তর। এখন গুণোত্তর অনুক্রমের আমরা কিভাবে 10তম পদ বের করব? তাহলে গুণোত্তর অনুক্রমের 10তম পদ বের করতে হলে আমরা কি করব? 10তম মাসে আয় হবে কত? এই 10তম মাসের আয়ের ক্ষেত্রে আমাদের দেখুন প্রথম পদ আমাদের কত? এ মানে হচ্ছে 4000। তাহলে এ হচ্ছে 4000, আর এখানে যে সাধারণ অনুপাত আমরা বের করেছি অনুপাতের মানটা হচ্ছে 1.05। তো আমরা এটাকে একটু লিখতে পারি। তাহলে প্রথম পদ আমরা লিখব এ সমান সমান 4000 এবং সাধারণ অনুপাত আর সমান সমান 1.05। তাহলে 10তম মাসে আয় হবে, আমাদের নিয়ে যে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। তাহলে এর মান কত আমাদের? 4000। সো আমরা এখানে এর মান 4000 লিখব, গুণন আর এর মান হচ্ছে আমাদের 1.05 ইন্টু টু দি পাওয়ার n-1। দেখুন n মানে কি? 10তম পদ, তাহলে 10তম পদ হলো 10-1। তো 10 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের মান আসে 9। সো আমরা এখানে পাচ্ছি কত? 4000 গুণন 1.05 টু দি পাওয়ার 9। তাহলে এটার মান কত আসে এটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা একবার হিসাবটা করতে পারি। গুণন ব্র্যাকেট 1.05 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 9। সো 9। এখন এটা সমান সমান আমরা ইকুয়াল টু তে চাপ দিলাম। 6205.3128464। তো আমরা 6205.314 পর্যন্ত আমরা নেব আসন্ন মান হিসেবে। সো আমরা এটা লিখতে পারি সমান সমান 6205.31 টাকা প্রায়। এটা হচ্ছে আমাদের 10তম মাসে আয়। সমস্যার সমাধানটি আমরা এইভাবে ছকের মধ্যে এই অংশটুকু এভাবে করে দিতে পারি। বন্ধুরা এখানে আছে মাথা খাটাও। এখানে বলা হয়েছে x plus 6, x plus 12, x plus 15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। তার মানে এখানে x plus 6 এটা একটা পদ, x plus 12 এটা একটা পদ এবং x plus 15 এটা একটা পদ। তিনটা পদ দেওয়া আছে, বলা হয়েছে এটা একটা গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। নির্দেশনাটা কি? a, b, c গুণোত্তর অনুক্রমভুক্ত হলে b divided by a সমান সমান c divided by b, বা b স্কয়ার সমান সমান ac হবে। অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত দ্যাট ইজ b divided by a, আর তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত c divided by b, এই দুটোর অনুপাত সমান হবে। তো বন্ধুরা এখানে আমরা এটাকে সমাধান করব এইভাবেই যে প্রদত্ত অনুক্রম কত? x plus 6, x plus 12 এবং x plus 15। তো এই ক্ষেত্রে আমরা x plus 6 টাকে a ধরে নেব। এখানে a সমান সমান x plus 6, b সমান সমান x plus 12 এবং c সমান সমান x plus 15 হিসেবে আমরা ধরে নিলাম। এখন আমরা কি করব? আমাদেরকে এই যে ABC যেহেতু গুণোত্তর অনুক্রমভুক্ত, তাহলে নির্দেশনা অনুসারে আমরা পাচ্ছি b square equals to ac। এখন b square equals to ac যদি হয় তাহলে দেখুন b এর মান হচ্ছে x plus 12, অর্থাৎ মাঝখানের পদ। সেখানে আমরা b এর মান বসিয়ে দিতে পারি। সো এখানে লিখব x plus 12 হোল স্কয়ার, এই b এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, ইকুয়ালস টু ac। a মানে হচ্ছে x plus 6 আর c মানে হচ্ছে x plus 15। সো আমরা লিখব x plus 6 into x plus 15। এখন আমরা এখানকার ক্যালকুলেশন গুলো করব। তো বন্ধুরা বাম পাশে আছে দেখা যাচ্ছে x plus 12 হোল স্কয়ার, তার মানে এটাকে a plus b হোল স্কয়ারের ফর্মুলাতে আমাদের কি করতে হবে? ফেলতে হবে। তো আমরা জানি বন্ধুরা a plus b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। তো আমরা সেই কাজটা এখানে করব।
এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2, এ মানে হচ্ছে এক্স এবং বি মানে হচ্ছে 12 প্লাস বি স্কোয়ার মানে 12 স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা গুণ করব। তো দেখুন এখানে দুইটি পদ আছে, দুইটি রাশি আছে এবং দুইটি রাশিতে দুইটি করে পদ আছে, এখানে দুইটা পদ এখানে দুইটা পদ। তো এগুলোকে যখন আমরা গুণ করব তখন কি হবে, প্রথম পদের সাথে প্রথম পদ, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ গুণ করে আমাদেরকে লিখতে হবে। তো আমরা প্রথমেই প্রথম পদের সাথে যদি প্রথম পদ গুণ করি, যদি এক্স এর সাথে এক্স গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার। এরপর আমরা যদি প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ করি অর্থাৎ এক্স এর সাথে 15 গুণ করি তাহলে আমরা পাবো 15x। সো আমরা এখানে 15x লিখলাম। এবারে দ্বিতীয় পদ দ্বারা অর্থাৎ এই যে 6 দ্বারা আমরা x কে গুণ করব, তাহলে 6 এবং x গুণ করলে আমরা পাচ্ছি 6s। যেহেতু এখানে সবগুলোই প্লাস চিহ্ন, যেহেতু সবার সামনেই প্লাস হচ্ছে, সো আমরা এখানে প্লাস চিহ্ন দেব, 6x লিখব। এবারে 6 এর সাথে আমরা যদি 15 কে গুণ করি তাহলে কি হবে, 6 এবং 15 গুণ করলে পাবো প্লাস 90। তো এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এখানে ইনটু চিহ্ন দেওয়া আছে, এটা গুণ করতে হবে। এই যে 12 এর উপরে স্কয়ার আছে, এগুলো ক্যালকুলেশন করব আমরা। তারপর এখানে 15x এবং 6x প্লাস করা আছে, যোগ করে দেব। তো প্রথমে x স্কয়ার প্লাস, দেখুন 12 এবং 2 গুণ করলে আমরা পাবো 24, সো আমরা লিখব 24x প্লাস 12 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাই, তাহলে আমরা পাবো 144। সো আমরা এখানে লিখব কি 144 সমান সমান, এই যে দেখুন এক্স স্কোয়ার প্লাস এই যে 15 এবং 6x, এই দুটাকে আমরা কি করব, আমরা যোগ করে দেব। 15 এবং 6x যোগ করলে আমরা পাচ্ছি 6 এবং 15 হচ্ছে 21, তাহলে 21x প্লাস 90। বন্ধুরা এখন আমরা x গুলোকে এক পাশে ট্রান্সফার করে নেব এবং সংখ্যাগুলোকে আরেক পাশে, যেহেতু আমাদের x এর মান নির্ণয় করতে হবে। সো দেখুন এক্স স্কোয়ার প্লাস 24x, এটা তো বাম পাশে থাকবেই, প্লাস 144 কে ডান পাশে ট্রান্সফার করলে হবে মাইনাস 144। এখন x গুলোকে যদি আমরা বাম পাশে নিই তাহলে কি হবে, দেখুন এক্স স্কোয়ার যখন আসবে, এক্স স্কোয়ার ছিল প্লাস, হয়ে গেল মাইনাস। আবার প্লাস 21x আছে, এটাকে যদি আমি বাম পাশে নিই তাহলে এটা প্লাস 21x আছে, বাম পাশে আসলে হবে মাইনাস 21x। ঠিক এরকম দেখবো যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কি করা যায়, কাটাকাটি করা যায়। আমরা কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের এখানে যা যা থাকে সেটা হচ্ছে 24x এবং 21x। 24x এবং 21x কে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখুন প্লাস এবং এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। 24টা x থেকে যদি 21টা x চলে যায় তাহলে থাকে 3টা x, সো আমরা এখানে 3x লিখেছি। এবং ডান পাশে আমরা যদি 144 থেকে 90 মাইনাস করি, 90 মাইনাস 144, দেখুন মাইনাস 54। সো এখানে আমরা এটা পেলাম, এক্সটা বাম পাশে ছিল, 3টা এখান থেকে গুণ অবস্থায় ছিল, তাহলে ডান পাশে ট্রান্সফার করলে এটা হবে ভাগ, অর্থাৎ মাইনাস 54 এর সাথে 3টা ভাগ হয়ে গেল। এখন দেখুন 3 দ্বারা যদি আমরা মাইনাস 54 কে ভাগ করি, দ্যাট ইজ 3 দ্বারা 54 কে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো 18। সো এখানে আমরা লিখব 18, অর্থাৎ x এর মানটা হচ্ছে মাইনাস 18। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় x এর মান। সো আমরা এর সমাধানটা এইভাবে করে দেব। আমরা পরেরটা করব, দেখুন একক কাজ আছে। তো এই একক কাজে ক, খ এবং গ 3টা পার্ট আছে। প্রথম পার্টে আছে এই নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করে, এগুলো সাধারণ পদ বের করতে হবে, অর্থাৎ an বা n তম পদ বের করতে হবে সবগুলোর। খ নম্বরে আছে নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো, অর্থাৎ এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ নির্ণয় করতে হবে। এটাতে প্রথম পদ, এটা তৃতীয় পদ এবং চতুর্থ পদ নির্ণয় করতে হবে। আর এখানে পদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো চলুন বন্ধুরা এক এক করে সবগুলো প্রশ্নের সমাধান কৌশল আমরা দেখব। প্রথমেই ক নম্বর, দেখুন ক নম্বরের 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। তো এটা হচ্ছে ক নম্বর, অর্থাৎ ক এর 1 নম্বর সমাধান। তো বন্ধুরা আমরা লিখব প্রদত্ত অনুক্রম, অর্থাৎ প্রদত্ত গুণোত্তর অনুক্রম হচ্ছে 3, 15, 75 এভাবে চলতে থাকবে। তো এটি একটি অনুক্রম যার প্রথম পদ কত, প্রথম পদ এর মান হচ্ছে 3, তাহলে আমরা লিখবো এখানে প্রথম পদ এ সমান সমান 3। আর যেহেতু এটা গুণোত্তর অনুক্রম,
তাহলে অবশ্যই কি হবে, দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত বের করতে হবে। তাহলে সাধারণ অনুপাত r সমান সমান কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 15 ভাগ 3। তাহলে 3 দ্বারা 15কে ভাগ করলে আমরা ভাগফল পাবো 5, অর্থাৎ r এর মান হচ্ছে 5। তো বন্ধুরা এখন আমরা এর সাধারণ পদ নির্ণয় করব। সাধারণ পদ মানে কি, n তম পদ। তাহলে n তম পদের সূত্র কি, আমরা জানি n তম পদ সমান সমান হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখন দেখুন এখানে এর মান বের করা আছে, আবার r এর মানটাও বের করা আছে। তাহলে আমরা এর জায়গাতে এর মান যদি বসাই দিই এবং r এর জায়গাতে r এর মান বসিয়ে দিই, তাহলে কি পাবো, যেমন এর মান হচ্ছে 3 আর r এর মান হচ্ছে আমাদের 5, তার উপরে পাওয়ার n মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের কিন্তু n তম পদ। অতএব আমরা লিখবো যে অনুক্রমটি সাধারণ পদ an সমান সমান 3 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 2 নম্বরটা দেখব। তো কয়ের 2 নম্বরে যে একইভাবে আমরা লিখব যে প্রদত্ত গুণোত্তর অনুক্রম। 2 নম্বর সমাধান, এটা কয়ের 1 নম্বর, এটা কয়ের 2 নম্বর। তো দেখুন আমরা এই অনুপাতটি লিখব যে প্রদত্ত গুণোত্তর অনুক্রম 4 ডিভাইড বাই 5, 4 ডিভাইড বাই 25, 25 এবং। তো এখানেও আমরা লিখব, এখানে প্রথম পদ a সমান সমান কত, এটা কিন্তু প্রথম পদ, এটাকে আমরা a দ্বারা প্রকাশ করব, a সমান সমান 4। আর সাধারণ অনুপাত কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদকে আমরা লিখব 4 ডিভাইড বাই 5, তার নিচে ভাগ লিখব 4, অর্থাৎ দ্বিতীয় পদ 4 ডিভাইড বাই 5 এইটুকু, আর তার নিচে হচ্ছে এই 4টা হচ্ছে প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা কিন্তু সেন্টার লাইন। তো বন্ধুরা এখন এই 4 ডিভাইড বাই 5 কে যদি আমরা 5 ডিভাইড বাই 4 দ্বারা ভাগ করবো, তাহলে দেখুন এই যে নিচে 4 ছিল, এই 4 এর নিচে আমরা কিন্তু মনে মনে ধরতে পারি 1। সো এটা আমরা লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছি উপরে একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ পাওয়া যাচ্ছে। তো মাঝখানে যে সেন্টার লাইন আছে ভাগ, এই ভাগটাকে আমরা যদি গুণ চিহ্ন দিই, তাহলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে। ঠিক এইরকম ভাগ চিহ্ন দিয়ে ভয় লেখা হয়েছিল। তো দেখুন এই যে সেন্টার লাইনের ভাগটা এভাবে ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। উপরের ভগ্নাংশ ভাগ নিচের ভগ্নাংশ, উপরের ভগ্নাংশ ভাগ নিচের ভগ্নাংশ, ব্যাপারটা এরকম। এখন যদি আমরা এটাকে গুণ চিহ্ন দিই, তাহলে কি হবে, এই যে পরের ভগ্নাংশটা উল্টে যাবে। এটা না কিন্তু, অর্থাৎ প্রথমটা না, পরেরটা, ভাগ চিহ্নের পরে যেটা আছে সেই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লব হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। এখন এখানে দেখুন 4-এর সাথে 4টা কোনাকানিতে কেটে দেওয়া যায়, তাহলে আমরা 4 4 কেটে দিলাম, তাহলে কি পাইলাম আমরা, উপরে 1 আর নিচে 5। সো এটাই কিন্তু আমাদের সাধারণ অনুপাতের মান, অর্থাৎ r ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 5। তো বন্ধুরা এখন আমরা কি করবো, সাধারণ পদ বের করবো, অর্থাৎ সাধারণ পদ মানে হচ্ছে কি n তম পদ। তাহলে আমরা লিখবো অতএব এটার মতোই n তম পদ সমান সমান ar টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এর জায়গাতে এর মানটা আমরা ইনপুট করব। দেখুন a আছে হচ্ছে 4, তাহলে এই 4 এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, 4 ইন্টু r এর মানটা হচ্ছে 1 ডিভাইড বাই 5, তার উপরে পাওয়ার কত, n মাইনাস 1, ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিলাম n মাইনাস 1। তো লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমরা কি করব, যে ব্র্যাকেটটা দেওয়া আছে তার উপরে পাওয়ার আছে, পাওয়ারটা কিন্তু আমাদের লবের উপরেও পাওয়ার হবে, হরের উপরেও পাওয়ার হবে, অর্থাৎ এখানে 1 এর পাওয়ারও n মাইনাস 1, 5 এর পাওয়ারও n মাইনাস 1, আমরা সেটা লিখলাম। 4 ইন্টু উপরে 1 এর উপর পাওয়ার যতই দিই না কেন, 1 এর মান কিন্তু 1ই থাকবে। 1 কে যদি আমরা 1 কোটি বার গুণ করি, তার মানও 1, অর্থাৎ n মাইনাস 1 সংখ্যক বার 1 কে গুণ করলে 1ই পাওয়া যাবে। সো আমরা উপরে 1ই লিখলাম, কিন্তু 5 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, এটা লিখতে হবে। সো আমরা লিখবো 5 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যে কোনো কিছু এরকম নিচে পাওয়ার থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি, আমরা সেটাকে একটু অন্যভাবে লিখতে পারি। আমরা এটা কিভাবে লিখবো দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সূচকের নিয়মে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ কোনো সূচকের সামনে যদি মাইনাস থাকে, তাহলে সেই পাওয়ারটা কি হয়, বিপরীত হয়, অর্থাৎ নিচে হয়, 1 এর নিচে হয়। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে আবার এভাবে উল্টাভাবে বলতে পারি যে a টু দি পাওয়ার n যদি 1 এর নিচে থাকে, বিপরীত থাকে, তাহলে সেটাকে আমরা সরাসরি লিখে সূচকের সামনে মাইনাস চিহ্ন দিতে পারি। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা ডেফিনেটলি এটা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার
এই যে n-1টা আছে, তাহলে এই n-1 পাওয়ারের সামনে আমরা কি করব, একটা মাইনাস দেব। যেহেতু 1/a⁴n থাকলে যদি আমরা সেটাকে 1 ছাড়া লিখি তাহলে কি হবে, a⁻n, অর্থাৎ ওই সূচকের সামনে মাইনাস আসবে। তাহলে এখানে সূচক হচ্ছে n-1, তাহলে n-1 এর সামনে আসবে মাইনাস। তো আমরা এই কাজটা এখানে করব, 4 × 5⁵ এই যে n-1 তার সামনে যে মাইনাস। এখন এই মাইনাসের কিন্তু ক্যালকুলেশন হবে, মাইনাস দ্বারা n কে গুণ করলে হবে -n, অর্থাৎ এই n এর সামনে মনে মনে কি আছে, প্লাস আছে। এখানে এই জায়গাটাতে মনে মনে প্লাস আছে। তাহলে এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -n। আর এখানে দেখুন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসের সাথে যখন এই বাম পাশে বাইরের মাইনাসটা গুণ করবো মাইনাসে মাইনাসে, এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ ব্র্যাকেটটাকে আমরা উইথড্র করে দিলাম। তো বন্ধুরা এখানে আমরা লিখতে পাচ্ছি, দেখুন যেহেতু n এর সামনে মাইনাস আছে, তাহলে আমরা +1টাকে একটু সামনে লিখে দিতে পারি, অর্থাৎ এই +1 টুকুকে আমরা বাম পাশে ট্রান্সফার করে দেবো। এইটুকু এটাকে আমরা ঠিক এই জায়গাতে লিখব। তাহলে কেমন হবে, এই যে +1 এখানে গেলে +1 হবে, অর্থাৎ প্লাসটা তখন কিন্তু আর উজ্জ্বল হয়ে যায়, প্লাস চিহ্নটা সামনে থাকলে লেখার প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা পাচ্ছি ইকুয়ালস টু 4.5 n। এটা হচ্ছে আমাদের এই 2 নম্বর প্রশ্নের সমাধান। তো এবারে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যার 7তম পদ 8, অর্থাৎ এই গুণোত্তর, এমন একটা গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বের করো যার 7তম পদ হচ্ছে 8 আর 13তম পদ হচ্ছে 500 তো বন্ধুরা এখানে কিন্তু আগেকার গুলোতে লক্ষ্য করি যে প্রথম পদ ছিল, এই যে এটা প্রথম পদ, এটাতে প্রথম পদ ছিল, আবার দ্বিতীয় পদ ছিল, দ্বিতীয় পদের সাথে প্রথম পদটা ভাগ করেছিলাম, করে আমরা কি করছিলাম, অনুপাত বের করেছিলাম। এখানেও তাই, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করছিলাম, করে অনুপাত বের করেছিলাম। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা নাই, যেহেতু এর প্রথম পদ এবং সাধারণ অনুপাত নাই, তাহলে এগুলোর পূর্ব শর্ত যে প্রথম পদ সাধারণ অনুপাতটা আমাদেরকে ধরে নিতে হবে। সো আমরা ধরে নেব কি, প্রথম পদকে আমরা ধরি প্রথম পদ হচ্ছে a। অন্যান্য জায়গাতে যখন দেওয়া থাকে তখন বলি a সমান এত, আর যখন না থাকবে তখন আমরা ধরে নেব যে এটার নামই হচ্ছে a, আর সাধারণ অনুপাত হচ্ছে r। তো বন্ধুরা এখানে দেওয়া আছে 7তম পদের মান কত, 8। 7তম পদের মান হচ্ছে এই যে 8 দেওয়া আছে। তখন আমরা লিখবো যে 7তম পদ সমান সমান কত, 8। এখন এই যে 7তম পদের সূত্র হতে পারে, 7তম পদ মানে আমি জানি n তম পদের সূত্র, এই যে এটা n তম পদের সূত্র হচ্ছে a⁻n-1। তাহলে আমি যদি এখন n এর জায়গাতে 7 লিখি তাহলে কি হবে, ar⁻7-1। সো আমরা এখানে লিখবো ar⁻7-1 ইকুয়ালস টু 8, তো 8 এর মধ্যে থাকবে 8 লিখবো। এখন দেখুন এই যে ar⁻7-1 মানে কত, 6। সো আমরা লিখবো ar⁻6 সমান সমান হচ্ছে 8। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক পরে যে আরেকটা তথ্য দেওয়া আছে, এই তথ্য দিয়ে আমরা আরেকটা সমীকরণ তৈরি করবো, সেটা হচ্ছে যে আবার এই যে 13তম পদ, লক্ষ্য করুন এই 13তম পদ হচ্ছে 512। সো 13তম পদ সমান যদি 512 হয়, তাহলে 13তম পদের সূত্র আবার ওই একই রকম, যে n তম জায়গাতে 13তম বললে হবে ar⁻13-1। সো আমরা লিখবো ar⁻13-1 ইকুয়ালস টু 512টা 512 এর মতোই থাকবে। এখন আমরা কি করব, এই 13 থেকে 1 মাইনাস করব। 13 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমরা পাবো ar⁻12 সমান সমান 512। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখুন বন্ধুরা যে এখানে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের মাঝখানে প্লাস থাকতো এবং সেগুলোকে আমরা যথারীতি 2 থেকে 1 বিয়োগ করছিলাম, কিন্তু এখানে আমরা এই গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখতে পাচ্ছি a এবং r এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে এই a এবং r এর মধ্যে যদি আমরা যে কোনো একটাকে ভ্যানিশ করতে চাই 2 সমীকরণ দিয়ে, তাহলে অবশ্যই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এখানে গুণের সম্পর্ক আছে। যোগ থাকলে বা বিয়োগ থাকলে, যোগ থাকলে বিয়োগ করতে হয় বা বিয়োগ থাকলে যোগ করতে হয়, দুইটা পদের মধ্যে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এটার কথা বলতেছি যে ধরুন a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, এই দুটার মধ্যে একটাকে ভ্যানিশ করতে গেলে অবশ্যই কি করি, আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়, প্লাস মাইনাসে বি কেটে যায়, তাহলে থাকে a। কিন্তু যদি এরকম থাকে যে এ বি আর হচ্ছে এ বি, তাহলে a এবং b এর মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণের। আমি যদি এখানে বিয়োগ করি তাহলে ab থেকে ab কিন্তু সরাসরি মাইনাস হয়ে যাবে। তো এটাকে আমরা কি করব, যখন আমরা ভাগ করব তখন দেখুন এই যে ভাগ করলে
সেক্ষেত্রে সুযোগটা হয় যে একটার সাথে একটা কাটাকাটি করার। ধরুন একটা হচ্ছে a স্কয়ার বি আর একটা হচ্ছে ab, তখন কিন্তু বির সাথে বিটা কেটে দেওয়া যাবে আর a স্কয়ারের সাথে এটা তখন ভাগ হবে। তো ব্যাপারটা এরকম যে দ্বিতীয় সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা আমরা ভাগ করব। তো আমরা লিখব 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করে পাই। তো 2 নম্বর মানে কি 2 নম্বরের বাম পাশ আর 1 নম্বরের বাম পাশ। বাম পাশ দ্বারা বাম পাশকে ভাগ করব, সমান সমান চিহ্ন একটা দিব, আবার ডান পাশ দিয়ে ডান পাশকে ভাগ করব। সো আমরা লিখব a r টু দি পাওয়ার 12 2 নম্বরের বাম পাশ ভাগ 1 নম্বরের বাম পাশ। তো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ এই দুইটার মাঝখানে কি চিহ্ন দেবো, এই যে ভাগ চিহ্ন, সেটা আমরা এখানে করলাম। সমান সমান দেখুন এই যে ডান পাশ দিয়ে এই ডান পাশটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এই 512কে 8 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা লিখব সমান সমান 512 ডিভাইড বাই a টু দি পাওয়ার 512 ডিভাইড বাই 8। এখন এই যে দেখুন এর সাথে এটা কিন্তু এখন ভ্যানিশ হবে উপরে নিচে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, অর্থাৎ a এবং r এর মাঝে গুণের সম্পর্ক, তাহলে এটা কিন্তু আলাদা একটা পদ এবং rটা আলাদা পদ। তো বন্ধুরা এখানে আমরা এর সাথে a কাটাকাটি করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের আছে যে এখানে r টু দি পাওয়ার 12 এবং r টু দি পাওয়ার 6। তাহলে r টু দি পাওয়ার 6 আর r টু দি পাওয়ার 12 কে ভাগ করলে আমরা পাবো r টু দি পাওয়ার 6, কারণ 12টা r থেকে যদি 6টা r এখান থেকে কেটে যায় তাহলে কি হবে, r থাকবে 6টা, অর্থাৎ r টু দি পাওয়ার 6। আর ডান পাশে আমরা 512কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 512 ভাগ 8 সমান সমান যেমন 64, তাহলে আমরা এখানে কাটাকাটি করে লিখব 64, অর্থাৎ আমরা পেলাম r টু দি পাওয়ার 6 সমান সমান 64। দেখুন বন্ধুরা এই 64 কে আমরা কিন্তু আবার কত লিখতে পারি, 64 কে আমরা লিখতে পারবো যে 64। আমরা যদি 64কে ভেঙে ফেলি তাহলে দেখুন 64কে 2 দ্বারা ভাঙলে আমরা পাবো 32 দুগুণ 64। পরে আবার এই 32কে যদি ভাঙি তাহলে 2 গুণন 32 মানে হচ্ছে 2 গুণন 16। তারপরে ওই 16কে যদি আবার ভেঙে ফেলি তাহলে এখানে আবার আমরা পাবো 2 গুণন 8। তাহলে 2 কিন্তু বেড়েই চলছে, এখানে 2 গুণন 2 কিন্তু আগে 2টা ছিল, নতুন করে আরেকটা 2 পাওয়া গেল এবং 8 পাওয়া গেছে। 8কে ভাঙলে আবার এরকম পাওয়া যাবে 2 গুণন 2 গুণন 2 গুণন এভাবে। তাহলে এভাবে আমরা দেখব যে মোট 6টা 2 গুণ করলে আমরা মোট 64 পাবো, অর্থাৎ 64কে ভাঙলে আমরা 6টা 2 পাবো। সো আমরা এখানে লিখবো 2 টু দি পাওয়ার 6, 64 পরিবর্তে 2 টু দি পাওয়ার 6। তো বন্ধুরা সূচকের নিয়মে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হয়, বেসগুলো বাদ যায়, অর্থাৎ এই বেস বাদ গেলে আমরা এখান থেকে m সমান সমান n লিখতে পারি। অর্থাৎ যদি দুইটা সূচক এরকম পাই যাদের বেসগুলো একই রকম থাকে এবং তাদের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে এই বেসগুলো বাদ যায়, সমান সমান বেসগুলো, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তা নয়। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আবার এটাও হতে পারে যে a টু দি পাওয়ার m সমান সমান যদি b টু দি পাওয়ার m হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m। লক্ষ্য করি বেসগুলো আলাদা কিন্তু পাওয়ারগুলো সমান, তাহলে এই পাওয়ার সমান সমান হওয়ার কারণে সমান সমান পাওয়ার বাদ গিয়ে শুধু বেসগুলো সমান লেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি r টু দি পাওয়ার 6 সমান সমান 2 টু দি পাওয়ার 6, দুই পাশে কিন্তু পাওয়ারগুলো সমান, এখানেও 6 এখানেও 6, তাহলে এই 6 এবং 6 কিন্তু আমরা বাদ দিতে পারি সূত্র অনুযায়ী। তাহলে আমরা কি পাবো, r ইকুয়ালস টু 2 পাবো। সো আমরা এটা লিখবো যে অতএব r ইকুয়ালস টু 2, এই যে 6 আর 6 বাদ গেছে, তো r এর মান পেলাম। এই r এর মানকে আমরা ব্যবহার করে আমরা এর মান বের করবো। এখন r এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে এখানে বসাই দিই, এখানে যদি আমরা r এর মান বসাই দিই তাহলে কিন্তু এর মান বের হয়ে আসবে। সো আমরা এটা করবো যে r এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরটা আমাদের কি ছিল, ar টু দি পাওয়ার 6 সমান সমান 8। 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, ar টু দি পাওয়ার 6 সমান সমান 8। একটু মিলিয়ে নেবেন। তাহলে আমাদের r এর মানটা কিন্তু একটু আগে 2 পেয়েছি, তাহলে r এর জায়গাতে আমরা r এর মান যদি 2 বসাই তাহলে হবে a ইন্টু 2 টু দি পাওয়ার 6 সমান সমান 8। আমরা সেটাই এখানে লিখলাম। দেখুন বন্ধুরা যেহেতু a এর মান লাগবে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 6 এটা a এর সাথে গুণ অবস্থায় আছে,
এটাকে যখন আমরা ডান পাশে পার করে দেবো তখন এটা ভাগ হবে। সো আমরা লিখবো a টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6, এই যে দেখুন 8 ভাগ 2 টু দি পাওয়ার 6। এখন 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে আমরা একটু আগে দেখলাম 2 টু দি পাওয়ার 6 মানে কিন্তু আমাদের 64। এখন আমরা যদি 8 দ্বারা এই 64 কে ভাগ করি তাহলে হবে 8 8 64, অর্থাৎ নিচে 8, তাহলে উপরে আমরা কত পাবো? আমরা উপরে পাবো 1। সো এর মান পেলাম 1/8। তো বন্ধুরা, আমাকে বলা হয়েছিল এর সাধারণ পদ নির্ণয় করতে, মানে n তম পদ নির্ণয় করতে। আমরা দেখলাম এর একটা মান পেলাম এবং আরেরও একটা মান পেলাম। তাহলে আমরা অতএব n তম পদ বা সাধারণ পদ an সমান সমান ar টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা সূত্র আমরা জানি। তাহলে এর জায়গাতে আমরা কি করব? এর মান বসাই দেবো। একটু আগে এর মান পেয়েছি 1/8। সো আমরা এটা এখানে বসিয়ে দেব, সমান সমান 1/8 ইন্টু আর এর মানটা কিন্তু 2 পেয়েছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবং এটাই হচ্ছে আমাদের এই 3 নম্বর প্রশ্নের n তম পদ। এখন খ নম্বর প্রশ্নটা দেখবো আমরা। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো। অর্থাৎ ফাঁকা পদ বলতে আমরা বুঝতে পারছি এটা 1 নম্বর পদ, এটা তাহলে 2 নম্বর পদ। তার মানে এই অনুক্রমের 2 নম্বর পদ বের করতে হবে, 3 নম্বর পদ বের করতে হবে, 4 নম্বর পদ বের করতে হবে। আমাকে কি কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে, আর এখানে কয় নম্বর পদ দেওয়া আছে? 5 নম্বর পদ দেওয়া আছে। তাহলে 1 নম্বর পদ এবং 5 নম্বর পদ ব্যবহার করে আমরা কি করব? পরের পদগুলো বের করব। তো বন্ধুরা, 1 নম্বর পদ এবং 5 নম্বর পদ ব্যবহার করে আমরা এই অনুক্রমের প্রথম পদ জানবো, মানে প্রথম পদ তো জানাই আছে, সাধারণ অনুপাতটা বের করব। কেমন করে আসুন দেখি। করার পরে আমরা এই অনুপাতগুলো মানে পরের পদগুলো বের করব। তো প্রদত্ত গুণোত্তর অনুক্রম হচ্ছে 3 ফাঁকা ঘর ফাঁকা ঘর ফাঁকা ঘর 1/27। তাহলে এখানে প্রথম পদ কিন্তু আমাদের 3 দেওয়া আছে, আমরা ধরি এর সাধারণ অনুপাত কত r। যেহেতু সাধারণ অনুপাত দেওয়া নাই বা দ্বিতীয় পদ দেওয়া থাকলে তাহলে আমরা সাধারণ অনুপাতটা বের করতে পারতাম। তো এখন আমাকে বাধ্য হয়ে ধরে নিতে হবে। তাহলে সাধারণ অনুপাত r, আর প্রথম পদটা দেওয়া আছে এই সমান সমান 3, এটা আমরা ধরে নিলাম। এখন দেওয়া আছে এটা কত? পঞ্চম পদ, তাহলে আমরা লিখব 5তম পদ সমান সমান কত? 1/27। তো বন্ধুরা, 5তম পদের মান কিন্তু 1/27 দেওয়া আছে, কিন্তু 5তম পদের একটা সূত্র আমরা জানি। 5তম পদ মানে লেখা যায় ar টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে আমরা লিখব ar টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান সমান 1/27। তো এখানে 5 থেকে একবার দিলে 4, তার মানে ar টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1/27। তো এটাকে আমরা কিন্তু এই যে এর মানটা এখানে ব্যবহার করতে পারি, কারণ এর মানটা জানা আছে। এই এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু শুধু আর থাকবে এবং আর এর মানটা বের হয়ে আসবে। সো আমরা এই মানটা এখানে বসিয়ে দেবো, দেখুন যে বা এই যে এর জায়গাতে 3 আর আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4, কারণ আর এর মান তো জানি না, আর যেভাবে আছে ওইভাবেই থাকবে, ইকুয়ালস টু 1/27। এখন এই যে 3টা আমাদের বাম পাশে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই 3টাকে আমরা যদি ডান পাশে ট্রান্সফার করে দিই তাহলে কিন্তু আর ফ্রি হয়ে যাবে। তাহলে আর কে ফ্রি করার জন্য 3টাকে ডান পাশে ট্রান্সফার করে দিলাম। দেখুন 3 গিয়ে 27 সাথে গুণ হয়ে গেল, 81 হয়ে গেল। 3 87 81, অর্থাৎ 1/81। তো বাম পাশে কিন্তু আর টু দি পাওয়ার 4 আছে। তাহলে 81কে ভেঙে আমরা যদি এরকম পাওয়ার 4 কোনো কিছু আনতে পারি তাহলে ওই দুই পাশের 4 বাদ দিব, দিলে আর এর মান পাওয়া যাবে, অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার মিল করার চেষ্টা করব। তো দেখুন 81কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 81কে আমরা ভেঙে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি 3কে 4 বার গুণ করলে 81 হয়। 3কে 4 বার গুণ করলে 81 হয়। তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 4। তো বন্ধুরা, 1 এর উপর পাওয়ার আমরা 4 দিয়ে লিখতে পারি, আবার নিচে কিন্তু 4, 1 এর উপর যত পাওয়ার প্রয়োজন তত পাওয়ার দেওয়া যেতে পারে। তো আমরা এটাকে একসাথে লিখতে পারি যে r টু দি পাওয়ার 4 সমান সমান 1/3 টু দি পাওয়ার 4। এবং সেখান থেকে আমরা যদি, তাহলে এখানে আমরা পাচ্ছি r টু দি পাওয়ার 4 সমান সমান 1/3 হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ 1 এর উপরে পাওয়ার 4 লেখা যায়, 3 এর উপরে পাওয়ার 4 লেখা যায়। দুটাকে কম্বাইন্ডলি আমরা লিখলাম 1/3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তো বন্ধুরা, আমরা একটু আগে দেখলাম যে যদি এরকম হয় যে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m হয়, অর্থাৎ দুই পাশের পাওয়ারগুলো সমান হয়, মাঝখানে সমান চিহ্ন থাকে, বেসগুলো আলাদা হয়, a এবং b আলাদা, কারণ এর সাথে b এর কোনো মিল নাই।
কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানেও m আছে, এখানেও m আছে। তাহলে আমরা কি করি, পাওয়ারগুলোকে বাদ দিই। বাদ দিয়ে লিখতে পারি a সমান সমান b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 4 এবং 4 বাদ। 4 এবং 4 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের r সমান সমান 1/3। দ্যাট ইজ এটাই কিন্তু আমাদের r এর মান। তাহলে এখন আমরা এই r এর মান আর এই এর মান, এই দুইটা মানকে ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা আমাদের কাঙ্ক্ষিত পদগুলো বের, আমাদের লাগবে দ্বিতীয় পদ, এটা হচ্ছে 2 নম্বর পদ। তাহলে আমরা লিখব দ্বিতীয় পদ সমান সমান ar টু দি পাওয়ার 2 - 1, কারণ n তম পদ যদি হয় ar টু দি পাওয়ার n - 1, তাহলে দ্বিতীয় পদ হবে ar টু দি পাওয়ার 2 - 1 অর্থাৎ 2 - 1। সো ইকুয়ালস টু আমরা লিখতে পারি ar টু দি পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে ফলাফল আসে 1। সো আমরা এখানে লিখব 1। এখন সমান সমান আমরা লিখব এর মান হচ্ছে 3। এই যে এর পরিবর্তে আমরা কি লিখলাম, 3 লিখলাম। তাহলে আর এর পরিবর্তে আমরা লিখব 1/3 ইন্টু 1/3। তার উপরে পাওয়ার 1 হয়, তো 1টা আমরা লেখার প্রয়োজন বোধ করছি না। তাহলে দেখুন এখানে 3 এর সাথে 3টা আবার কেটে যাবে, থাকবে কত, 1। তাহলে আমরা পেলাম দ্বিতীয় পদের মান হচ্ছে 1। সো আমরা কিন্তু এখানে 1 লিখতে পারি, আমরা পরে লিখব যদিও। এরপরে আমরা তৃতীয় পদ বের করব। তাহলে তৃতীয় পদ হচ্ছে ar টু দি পাওয়ার 3 - 1 সমান সমান a গুণন r স্কয়ার অর্থাৎ 3 - 1। তো বন্ধুরা এর জায়গায় যথারীতি আমরা এর মান 3 বসাবো, গুণন r এর মান হচ্ছে 1/3 তার উপরে স্কয়ার। তো এই স্কয়ারটা যখন ক্যালকুলেশন করে দেবো, 1 এর উপর স্কয়ার হলে 1 আর 3 এর উপর স্কয়ার হলে 9। সো আমরা লিখব 1/9। তো একবারে আমরা লিখতে পারি 3 × 1/9। এখন এই 3 দ্বারা 9 কে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা নিচে 3 পাবো, 3 3 কে 9, তাহলে 1/3 পাচ্ছি। উপরে পাচ্ছি 1, নিচে 3 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/3। সো তৃতীয় পদের মান হচ্ছে আমাদের 1/3। এভাবে আমরা এটাতে লিখতে পারি 1/3। তাহলে চতুর্থ পদ কত, ar টু দি পাওয়ার 4 - 1। সো এখানে আমরা লিখবো ar টু দি পাওয়ার 3 সমান সমান, দেখুন এর জায়গাতে আবারও 3, আর এর জায়গাতে 1/3, তার উপরে কিন্তু আমাদের কিউব হবে। সো আমরা কিউব দিলাম, এবং এই কিউব মানে হচ্ছে 1 কিউব মানে উপরে 1 আর নিচে হচ্ছে 3 কিউব মানে হচ্ছে 27। 3 কে 3 বার গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 27। তো এই 3 দ্বারা এখন 27 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 3, নিচে হচ্ছে 9। সো 1/9। তাহলে আমরা চতুর্থ পদ পেয়েছি 1/9। তো বন্ধুরা আমরা এখানে 1 নম্বর যে গুণোত্তর অনুক্রম ছিল সেটার ফাঁকা পদ হিসেবে আমরা পাচ্ছি কি কি পেয়েছি, একটা পেয়েছি 1, একটা 1/3, একটা 1/9। সো আমরা সেগুলো এখন লিখে দেব। তাহলে আমরা লিখব নির্ণয় অনুক্রম। অনুক্রমটা হচ্ছে প্রথমে 3 ছিল, এরপরে যে ব্ল্যাঙ্কটা ছিল সেখানে 1, তারপরের ব্ল্যাঙ্কে হচ্ছে 1/3, তারপরের ব্ল্যাঙ্কে হচ্ছে 1/9 এবং শেষে 1/27। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের 1 নম্বরের অ্যান্সার। এখন যদি আমরা 2 নম্বরটা সলভ করি তাহলে 2 নম্বরটা একইভাবেই করতে হবে। প্রথম পদ a সমান সমান দেওয়া নেই, তাহলে প্রথম পদকে আমরা ধরে নিলাম a, কারণ এখানে দেখুন প্রথম পদ আমাদের দেওয়া নাই, আছে নাই। তাহলে প্রথম পদকে a ধরলাম, আর সাধারণ অনুপাত যেহেতু প্রথম পদ নাই তাহলে সাধারণ অনুপাতটাও আমাদের জানা নাই। সো আমরা সাধারণ অনুপাতকেও ধরে নেব r। কিন্তু এখানে লক্ষ্য করি এটা হচ্ছে 2 নম্বর পদ, দ্বিতীয় পদ দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের কয় নম্বর পদ, এটা 1 2 3 4 5, 5 নম্বর পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 1/8 আর পঞ্চম পদ হচ্ছে আমাদের 1/64। সো বন্ধুরা আমরা এখানে লিখবো দ্বিতীয় পদ সমান সমান কত দেওয়া আছে, 1/28। আর দ্বিতীয় পদের সূত্র আছে ar টু দি পাওয়ার 2 - 1, দ্যাট ইজ ar টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে 1। সো ইকুয়ালস টু 1/8। তাহলে আমরা লিখবো ar সমান সমান 1/8। এটা 1 নম্বর সমীকরণ দেব। একইভাবে আমরা আবার লিখবো যে আবার 5তম পদ দেওয়া আছে, এই যে 5তম পদ হচ্ছে 1/64, সেটা আমরা লিখলাম। লেখার পরে এই 5তম পদ 1/64, 5তম পদের সূত্র আবার a টু দি পাওয়ার 5 - 1। সো আমরা a টু দি পাওয়ার 5 - 1 ইকুয়ালস টু 1/64 লিখলাম। এখন দেখুন ar টু দি পাওয়ার 5 - 1 মানে কত, 5 - 1 মানে হচ্ছে 4। সো আমরা লিখবো ar টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1/64। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো বন্ধুরা যথারীতি যেহেতু দেখতে পাচ্ছি a এবং r এই দুটা জিনিস গুণ অবস্থায় আছে এবং তাদের একটা করে মান দেওয়া আছে, সো 2 নম্বর সমীকরণকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে পাই, 2 নম্বর সমীকরণের বাম পাশে ছিল আমাদের ar টু দি পাওয়ার 4
আর 1 নম্বর সমীকরণে বাম পাশে ছিল AR, অর্থাৎ AR টু দি পাওয়ার 4 কে আমরা AR দ্বারা ভাগ করব। আর ডান পাশে কি ছিল 1/64 আর এটা ছিল 1/8, তাহলে আমরা লিখব 1/64 / 1/8। তো ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশের ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এই দুইটি ভগ্নাংশের ভাগ চিহ্নকে আমরা কি করতে পারি, গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি। সো দেখুন এখানে বাম পাশে একটা কাজ করব, এর সাথে এটা কেটে দেব এবং আর দ্বারা আর টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 4টা আর এর মধ্যে একটা আর কেটে যাবে, দ্যাট ইজ আর পাওয়া যাবে 3। এটা সূচকের নিয়ম আমরা বিয়োগ করে বের করতে পারি যে আর টু দি পাওয়ার 4 - 1, অর্থাৎ যখন দুইটি এরকম থাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এরকম সূচক এবং ভিত্তি থাকে, তাহলে মাঝখানে আবার ভাগ চিহ্ন থাকে। তো ভিত্তিগুলো তখন একই রকম হয়, অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি a এবং a ভিত্তি, কিন্তু পাওয়ারগুলো আলাদা, তাহলে বেসগুলো একই সমান হওয়ার কারণে কি লিখতে পারি আমরা a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এখানে বেসটা একটাই থাকে, শুধু পাওয়ারগুলো বিয়োগ হয়, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। তাহলে এখানে আমাদের উপরের পাওয়ার 4 আর নিচের পাওয়ার ছিল 1, দ্যাট ইজ 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3। সো এটা আমরা এইভাবে লিখতে পারি। আর ডান পাশের অংশটুকুকে এই যে দেখুন ভগ্নাংশের ভাগ আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, অর্থাৎ সেন্টার লাইনটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, উপরের অংশটুকু একটা ভগ্নাংশ, নিচের অংশটুকু আর একটা ভগ্নাংশ, এই দুই ভগ্নাংশের মাঝখানে কি চিহ্ন আছে, এখানে ভাগ চিহ্ন আছে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভাগ চিহ্ন দিয়ে, এইভাবে। তাহলে আমরা এখানে কিন্তু ভাগ চিহ্ন দিয়ে, এখন ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দ্বারা উল্টে দিই তাহলে গুণ চিহ্ন দিলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, দেখুন এই যে লব হর এবং হর লব হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, 8 দ্বারা 64 কে কাটাকাটি করতে পারি, 8 8 64, দ্যাট ইজ নিচে 8, অর্থাৎ আমাদের ডান পাশের মানটা আসবে 1/8। সো আমরা এখানে লিখব বা r কিউব সমান সমান 1/8, বাম পাশে r কিউব ডান পাশে 1/8। তো বন্ধুরা 1 এর উপর কিন্তু আমরা যদি কিউব দিই তাহলে 8 কে কিন্তু ভেঙে লিখতে পারি 2 কিউব, কারণ 2 এর উপরে কিউব দিলে 8 হয়। তাহলে এই 1 এর উপরে আমরা যদি মনে মনে কিউব দেই, দেখুন 1 এর উপর যদি কিউব দিই আমরা, কারণ 1 এর মানটা তখন 1 থাকে, তো এই দুটার উপরেই কিউব আছে, তাহলে আমরা দুইটা মিলায় কম্বাইনলি এখন দেখতে পারি 1/2 হোল টু দি পাওয়ার কিউব। তো সেই কাজটা আমরা এখানে করব 1/2 হোল টু দি পাওয়ার কিউব। এখন দুই পাশে যেহেতু এই যে দেখুন এই যে সূত্র, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n, যখন এরকম হয় এটা হলে আমরা এখান থেকে লিখতে পারি m সমান সমান n, অর্থাৎ দুই পাশের তখন বেসগুলো বাদ দিতে হয়, তাহলে বেস বলতে কি a এবং a বাদ যায়, তাহলে সেটা লেখা যায়। আর আরেকটা সূত্র কি ছিল, এখানে এই সূত্রটা না, আমাদের সূত্র যেটা হচ্ছে, তাহলে আমরা সূত্রটা জানি হচ্ছে যে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m হলে এই যে দুই পাশের পাওয়ার গুলো সমান m পাওয়ার, তাহলে m গুলো বাদ যায়, গেলে এই যে সমান চিহ্ন অর্থাৎ বেস গুলো সমান, অর্থাৎ a সমান সমান b হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার গুলো সমান আছে, এখানে 3 এখানেও 3, তাহলে 2 3 বাদ যাবে, অর্থাৎ আমরা মান পাবো r সমান সমান 1/2। তাহলে এখানে আমরা r এর মান পেয়েছি, r এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা নতুন করে এর মান পাবো, তাহলে r এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে পাই। যেমন r এর মানটা আমাদের যদি এই যে এখানে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণে আমরা কি করব, r এর মানটা বসাবো, তাহলে a ইনটু r এর মান হচ্ছে 1/2 ইকুয়ালস টু 1/8। তো এখন এই যে 1/2 এটা এর সাথে কি অবস্থায় আছে, ইনটু মানে গুণ, তাহলে এটা যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। সো ডান পাশে পার করে দিলাম, ভাগ হয়ে গেল, ভাগ চিহ্নকে যদি এখন গুণ চিহ্ন দিই তাহলে এটা কিভাবে উল্টে যাবে, অর্থাৎ পরের ভগ্নাংশটা উল্টে যাবে। তো এখন যদি আমরা কাটাকাটি করি 2 দ্বারা 8 কে কাটলে আমরা পাবো 4, দ্যাট ইজ 1/4, অর্থাৎ এর মান হচ্ছে 1/4। তো বন্ধুরা এই যে এর মান পেয়েছি এবং আর এর মান পেয়েছি, এই এর মান এবং আর এর মান ব্যবহার করে আমরা কি করব, এখানে প্রথম পদ আমরা পেয়ে গেলাম, প্রথম পদের মান হচ্ছে 1/4, তাহলে দ্বিতীয় পদ আমাদের জানা আছে, তৃতীয় পদ এবং চতুর্থ পদটা বের করলেই আমাদের হচ্ছে। তো আমরা তৃতীয় পদের সূত্র জানি আর টু দি পাওয়ার 3 - 1 আর টু দি পাওয়ার 4 - 1, এই জায়গাতে আমরা শুধু a এবং r এর মান বসিয়ে দেবো, তাহলে আমাদের এই পদ দুটি বের হয়ে যাবে। তাহলে আমরা লিখবো তৃতীয় পদ সমান সমান আর টু দি পাওয়ার 3 - 1
দ্যাট ইজ এ আর টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে 2 স্কয়ার। তাহলে এর মান আমরা বের করলাম 1/4 আর আর এর মান আমরা বের করেছিলাম 1/2 তার উপরে স্কয়ার, যেহেতু আর এর উপরে স্কয়ার আছে এখানে আর এর উপরে স্কয়ার, তাহলে এটা স্কয়ার। তো স্কয়ারের ক্যালকুলেশনটা আমরা করব, 1 এর উপর স্কয়ার হলে উপরে 1 হবে আর নিচে হবে 2 × 2 = 4। সো এখন যদি আমরা গুণ করি তাহলে কি উপরেরটা উপরের সাথে গুণ হবে, নিচেরটা নিচের সাথে। তাহলে 1 × 1 = 4 × 4 = 16। অতএব চতুর্থ পদের ক্ষেত্রে কি হবে, ar to the power 4 - 1 that is ar to the power 3। এখন মানগুলো যদি বসিয়ে দিই, এর মানে 1/4 আর মানে 1/2 তার উপরে কিউব, আর 1 কিউব মানে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 এর উপর কিউব মানে 8। তো বন্ধুরা এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা স্কয়ার দিব আর এখানে আমরা পাওয়ার কিউবটা দিয়ে দেব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে 1/1 আছে, তাহলে 1 গুণ করলে 1 আর নিচে আছে 4 এবং 8 গুণ করলে 32, 4 × 8 = 32। সো এখানে আমাদের মানটা হবে 1/16 আর এখানে 1/32। সো আমরা যদি এখন অনুক্রমটাকে ফ্রেশ করে লিখি, যাতে নির্ণয় অনুক্রম সমান সমান প্রথম পদ ছিল 1/4, দ্বিতীয় পদটা হচ্ছে আমাদের 1/8 এটা দেওয়াই ছিল, আর প্রথম পদটা আমরা নির্ণয় করলাম এটা, এরপরে তৃতীয় পদ বের করলাম এটা 1/16 এটা আমরা নির্ণয় করলাম, আর আরেকটা বের করছি 1/32। সো 1/32 আর আরেকটা হচ্ছে আমাদের 1/64 দেওয়া ছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো গ নম্বরের প্রথম আছে 4, 12, 36 অনুক্রমের কততম পদ 2916, অর্থাৎ এটাকে আমরা কি করব, কততম পদ এটা বের করব কেমন করে। দেখুন প্রথম পদ দেওয়া আছে, পরে দ্বিতীয় পদ দেওয়া আছে, তাহলে আমাদের সাধারণ অনুপাত বের করতে কোনো সমস্যা হচ্ছে না, আমরা সেটাই করব। যে প্রদত্ত অনুক্রম হচ্ছে 4, 12, 36, তাহলে এখানে প্রথম পদ সমান 4, সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 12/4। তাহলে 4 দ্বারা 12কে ভাগ করলে আমরা পাবো 3, অর্থাৎ আর এর মান হচ্ছে 3। তো বন্ধুরা এই ধারাটির n তম পদের মান হচ্ছে, আমরা ধরে নিলাম যে কততম পদ এটা আমরা জানি না, এটা হচ্ছে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, তাহলে এটা n নম্বর পদে আছে 2916। আমরা ধরে নিলাম n তম পদ 2916, যেটা জানা নাই সেটাকে আমরা চলক হিসেবে ধরলাম অজানা। তাহলে n তম পদের মান যদি 2916 হয়, আমরা জানি n তম পদের একটা সূত্র আছে ar to the power n - 1 বসিয়ে দিলাম ইকুয়ালস টু 2916। দেখুন এর জায়গাতে আমাদের এর মান হচ্ছে 4, সো আমরা এখানে 4টা বসাই দেবো আর এর মানটাও বসাই দেবো, তাহলে আমরা কত পাবো, 4 × 3 to the power n - 1, কারণ এখানে n এর মানটা জানা নাই, তাহলে এর মান 4 আর জায়গাতে 3 বসাই দিছি ইকুয়ালস টু 2916। এখন যদি আমরা এখান থেকে 4টাকে ডান পাশে ট্রান্সফার করে দিই, দেখুন 3 এর পাওয়ার আছে, আবার 3 এর পাওয়ার হচ্ছে n - 1, তাহলে 3 এর পাওয়ারটা আগে এখনই ক্যালকুলেশন করা যাবে না, আগে আমরা কি করবো, এই 4টা গুণ অবস্থায় আছে, তাহলে 4টাকে ডান পাশে ট্রান্সফার করে দেবো। তাহলে 4 যদি ডান পাশে ট্রান্সফার করি, 4 গুণ থাকলে আসলে হবে ভাগ। এখন 2916কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ফলাফল কত আসে, আমরা 2916কে ভাগ করব 2916 ভাগ 4 ইকুয়ালস টু 729। তাহলে আমরা লিখব কাটাকাটি করে 729, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত, 3 to the power n - 1 ইকুয়ালস টু 729। তো বন্ধুরা এই 729কে আমরা আবার লিখতে পারি কিভাবে, 729কে কত লিখতে পারি সেটা এখন চিন্তা করতে হবে আমাদেরকে। লক্ষ্য করি যেহেতু n এর মান আমাদের জানা নাই, n এর মানটা আমাদের জানা নাই, অর্থাৎ এটা কিন্তু পাওয়ার হিসেবে আছে, তাহলে সূচক কত, সূচক হচ্ছে n - 1 আর ভিত্তি কত 3। তো আমরা যখন এটাকে লিখি যে a to the power m সমান সমান b to the power m, বা a to the power m সমান সমান a to the power n, তো
তখন কিন্তু আমাদের বেসগুলো বাদ যায় এবং m সমান সমান n হয়। তার মানে এখানে যদি n এর মানটা চাই তাহলে n সমান সমান এখানে যে পাওয়ারটা আসবে সেটা আসবে, সেখান থেকে কিন্তু আমরা n এর মানটা পেতে পারি। তাহলে যেহেতু বেস আছে 3, তাহলে কতর মানে 3 এর পাওয়ার কত হলে 729 হয়, দ্যাট ইজ 3 কে কতবার গুণ করলে 729 পাওয়া যায়। তাহলে 729 কে আমরা যদি ক্যালকুলেটরে সুন্দর করে ভাগ করি, আমরা এই 729 কে ভাগ করব 729 3 দ্বারা, তাহলে ফলাফল আসে কত 243। এই 243 কে আবারও যদি ভাগ করি আমরা 3 দ্বারা, তাহলে আসে 81। এভাবে 81 কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 27, এবং 27 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 9, এবং 9 কে যদি 3 দ্বারা ভাগ করি, তার মানে এটাকে কিন্তু 3 দ্বারা এভাবে ভাগ করে লেখা যায়, শেষে দিয়ে 3 পাওয়া যায়। তাহলে কয়টা 3 পাওয়া গেল? 729 কে প্রথমে আমরা ভাগ করেছিলাম, তখন পাওয়া গেল 729 ভাগ 3 সমান সমান 243। সো আমরা লিখলাম 3 গুণন 243, কারণ যেহেতু 3 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 243, তাহলে 243 এবং 3 গুণ করলে পাবো 729। তাহলে 729 কে ভেঙে লেখা যায় 3 গুণন 243। এই 243 কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি 81, অর্থাৎ এই 3 আর 81 গুণ করলে 243 পাওয়া যেত। ঠিক একইভাবে আমরা এবার 81 কে ভাঙবো। 81 কে ভাঙলে আমরা কি পাবো? 81 কে যদি ভেঙে দিই তাহলে আবারও 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 3। তাহলে 81 কে আমরা লিখতে পারি 3 গুণন 27। এই যে 3 গুণন 27, এই 27 কে আবার লিখতে পারি 3 গুণন 9, এই 9 কে আবার লিখতে পারি 3 গুণন 3। তো বন্ধুরা এখন তাহলে এখানে লিখতে পারি 3 গুণন 3 গুণন, এইভাবে দেখুন কতগুলো 3 পাওয়া গেছে। সবগুলো একত্রিত করে লিখলে 1 2 3 4 5 6, এই যে 6টা 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 6। তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি দুই পাশের বেসগুলো বাদ দিয়ে লেখা যায়, অর্থাৎ এই 3 টু দি পাওয়ার n, মানে এখানে 3 3 বাদ যাবে, তখন আমরা লিখতে পারি n - 1 = 6। এটা আমরা কি কারণে লিখছি যে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n, যদি এরকম থাকে এটা হলে আমরা লিখতে পারি m সমান সমান n, অর্থাৎ বেসগুলো বাদ দিয়ে লেখা যায়। সো আমরা এখানে লিখলাম n - 1 সমান সমান 6। এখন এই n - 1 সমান সমান যেহেতু 6 আছে, আমাদের যেহেতু n এর মানটা বের করব, এখানে n এর মানটা বের করব, কারণ আমরা বলছিলাম যে n তম পদ মানে হচ্ছে 2916, তাহলে n মানে যত তততম পদ হবে, এখানে কততম বলতে তততম বের হবে। তাহলে n এর মানটা আমরা বের করব, n সমান সমান আমরা পাচ্ছি n - 1 সমান সমান 6, তাহলে -1 টাকে ডান পাশে ট্রান্সফার করে দিলে সেটা গেলে হবে +1, তাহলে 6 + 1 পাওয়া গেল ডান পাশে। 6 + 1 মানে হচ্ছে আমাদের 7, দ্যাট ইজ n = 7, অর্থাৎ অনুক্রমটির 7তম পদ হচ্ছে 2916। তো 1 নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখে দেব। এবার 2 নম্বরে বলা আছে একটি গুণোত্তর অনুক্রমের A4 বলতে আমরা বুঝতে পারছি এটা কয় নম্বর পদ? চতুর্থ পদ। আর A7 মানে হচ্ছে 7 নম্বর পদ, তার মানে 4তম পদ দেওয়া আছে, 7তম পদ দেওয়া আছে। এখন বলা হচ্ছে 10তম পদ কত? 10তম পদ বের করতে চাইলে আমাদের যেটা লাগবে ar টু দি পাওয়ার 10 - 1, দ্যাট ইজ ar টু দি পাওয়ার 9, তার মানে এর জায়গাতে এর মান আর এর জায়গাতে আর এর মান বসায় দিয়ে হিসাব করলে আমরা 10তম পদ উত্তরটা বের করতে পারবো। তো কথা হচ্ছে এখানে a এবং r এর মান কিন্তু আমাদের দেওয়া নাই, তাহলে এই দুটাকে আমরা ক্লু হিসেবে নিয়ে এখান থেকে আমরা a এবং r এর মান বের করব। যেহেতু a এবং r এর মানটা দেওয়া নাই, তাহলে আমাকে অবশ্যই ধরতে হবে, ধরি প্রথম পদ সমান সমান a সাধারণ অনুপাত r, তাহলে প্রশ্ন অনুসারে মানে প্রশ্নতে বলা হচ্ছে যে 4তম পদে দেয় A4, তাহলে প্রশ্নটা চতুর্থ পদে A4 সমান সমান 8/9 এটা দেওয়া আছে প্রশ্নে। এখন চতুর্থ পদের সূত্র কি? আমরা জানি ar টু দি পাওয়ার 4 - 1, চতুর্থ পদ মানে লেখা যাবে ar টু দি পাওয়ার 4 - 1 সমান সমান 8/9, দ্যাট ইজ ar টু দি পাওয়ার 4 - 1 মানে হচ্ছে 3, সো ar কিউব ইকুয়ালস টু 8/9, আর কিছু করার নাই এখানে, এটাকে আমরা একটা সমীকরণ দেব। আবার 7তম পদ আছে, তাহলে লিখব 7তম বা 7তম পদ সমান সমান হচ্ছে কত? 64/243, এটা লিখলাম। এখন 7তম পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার 7 - 1, that is ar to the power 7 - 1 equals to 64/243। এখন 7 - 1 মানে হচ্ছে কত? 7 - 1 মানে হচ্ছে 6,
সো এখানে আমরা লিখবো a টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64 ডিভাইড বাই 243। তো এখন এখানেও আর কিছু করার নেই, এটাকে আমরা আরেকটা সমীকরণ দিব। দেওয়ার পরে আমরা এখন যথারীতি এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা কি করব, যেহেতু গুণ আছে, গুণ থাকলে গুণের বিপরীতটা করতে হয়, তাহলে গুণ থাকলে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর দ্বারা ভাগ করলে যে কোনো একটা পদ ভ্যানিশ হবে এখানে। তো এই যে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, তাহলে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে পাই যে ar টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ar টু দি পাওয়ার 3। এই যে এই 2 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করব 1 নম্বর দ্বারা, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলাম, আবার বাম পাশকে বাম পাশ দ্বারা ভাগ করব এবং ডান পাশকে ডান পাশ দ্বারা। তাহলে বাম পাশে ছিল ar টু দি পাওয়ার 6 ভাগ ar কিউব ইকুয়ালস টু, ডান পাশে আছে 2 নম্বরে আছে আমরা পাচ্ছি 64 ডিভাইড বাই 243, আর ডান পাশে এখানে আছে 8 ডিভাইড বাই 9। সো আমরা লিখব 64 ডিভাইড বাই 243 ডিভাইড বাই 8 ডিভাইড বাই 9। এখন এখানে আমরা বাম পাশে কাটাকাটি করতে পারি, দেখুন এর দ্বারা a কে কাটবে, a টু a কাটলাম, আর r কিউব যখন r টু দি পাওয়ার 6 কে ভাগ করব তখন কি হবে, এখান থেকে 6টার থেকে 3টা আর বাদ যাবে, অর্থাৎ r টু দি পাওয়ার 3 পাবো। আমরা এটাকে কেটেও লিখতে পারি। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 2টা ভগ্নাংশ আছে, মাঝখানে ভাগ চিহ্ন আছে, অর্থাৎ ভগ্নাংশের ভাগ আছে, উপরেরটা একটা ভগ্নাংশ, নিচেরটা একটা ভগ্নাংশ, মাঝখানে কি ভাগ চিহ্ন আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভাগ চিহ্ন দিয়ে। তাহলে ভাগ চিহ্ন দিয়ে যেটা পাইছি সেটাকে আমরা এখন লিখবো যে ওই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে এই ভগ্নাংশটা এখন উল্টে যাবে, অর্থাৎ 8 উপর থেকে নিচে যাবে আর 9টা নিচ থেকে উপরে উঠে যাবে। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, সো এখানে কাটাকাটি করব, দেখুন 8 দ্বারা 64 কে কাটলে আমরা কত পাবো, 8 আর 64 8 পাবো, আর এখানে 9 দ্বারা 243 কে কাটাকাটি করলে আমরা পাবো 27, মানে 8 দ্বারা 64 কে কাটলে হবে 8। দ্যাট ইজ আমরা কাটাকাটি করে যেটা পেয়েছি সেটা হচ্ছে r কিউব সমান সমান 8 ডিভাইড বাই 27। এখন এই r কিউব সমান সমান আমরা এই পাশে r এর মান যেহেতু বের করব, তাহলে কিউব আছে ডান পাশে, কত পাওয়ার কিউব দিলে 8 ডিভাইড বাই 27 হয়। আমরা জানি 8 কে ভেঙে আমরা 2 কিউব লিখতে পারি, আবার 27 কে লিখতে পারি 3 কিউব, 3 3 9 3 9 27। তাহলে এখানে দুইটা মিলে কম্বাইন্ডলি যদি 2 এবং 3 এর উপরে কম্বাইন্ডলি একটা কিউব দিই তাহলে কিন্তু আমাদের হয়েছে 2 ডিভাইড বাই 3 কিউব। সো সেই কাজটা আমরা এখানে করব, 2 কিউব ডিভাইড বাই 3 কিউব সমান সমান এই যে 2 ডিভাইড বাই 3 হোল কিউব। তো বন্ধুরা এখন এই যে উভয় পাশ থেকে আমরা যদি এই যে 3 3 বাদ দিই, এই যে পাওয়ার গুলো বাদ দিই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি r সমান সমান 2 ডিভাইড বাই 3। সো r এর মানটা কিন্তু আমাদের 2 ডিভাইড বাই 3 বের হয়ে গেল। এখন আমরা এই a এবং r এর মানটা 1 নম্বরে বসিয়ে দেব। এখন এই r এর মান 1 নম্বরে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল ar টু দি পাওয়ার 3 সমান সমান 8 ডিভাইড বাই 9। তো বন্ধুরা দেখুন ar টু দি পাওয়ার এই যে এখানে 3 হবে, r এর মান হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই 3, তাহলে a ইনটু r এর মান তার উপরে পাওয়ার 3 ইকুয়ালস টু 8 ডিভাইড বাই 9। তো এখন 2 কিউব মানে কত, 8, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 8 ডিভাইড বাই 3, 3 এর উপরে কিউব হলে হবে 27 ইকুয়ালস টু 8 ডিভাইড বাই 9। এখন এই 8 ডিভাইড বাই 27 কে আমরা ডান পাশে ট্রান্সফার করলে এটা হবে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ, এবং যথারীতি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে 27 ডিভাইড বাই 8। তাহলে 8 কে 8 দ্বারা কাটতে পারি আমরা, আর 9 দ্বারা 27 কে কাটলে আমরা পাবো 3, দ্যাট ইজ এর মান হচ্ছে 3। সো এ মানে হচ্ছে কি প্রথম পদ, আর r এর মান তো একটু আগে 2 ডিভাইড বাই 3 বের করেছি। এখন আমরা 10তম পদ বের করতে আর কোনো সমস্যা নাই, তাহলে আমরা লিখব 10তম পদ সমান সমান r টু দি পাওয়ার কত 10 মাইনাস 1, অর্থাৎ 10 মাইনাস 1, এটা কিন্তু সূত্র। এখন সমান সমান ar টু দি পাওয়ার 10 থেকে একবার দিলে হয় 9। এখন শুধু a এবং r এর মান বসানো বাকি, তাহলে এর মান হচ্ছে 3 আর r এর মান বের করেছি 2 ডিভাইড বাই 3, তার উপরে টু দি পাওয়ার 9। এটা এখন ক্যালকুলেশন আমরা করব, তাহলে 3 তো 3 থাকবে, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের পাওয়ারটা 9 এটা লেখা থাকতে হবে, তাহলে এখানে আমরা 2 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 9 লিখলাম। এখন দেখুন এখানে 3 দ্বারা যদি আমরা 3 টু দি পাওয়ার 9 কে ভাগ করি তাহলে এখানে 3 দ্বারা কাটাকাটি করলে আমরা পাবো 3 টু দি পাওয়ার 8। সো আমরা লিখবো 2 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 8, এবং 2 টু দি পাওয়ার 9 এর মান ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাচ্ছি 512, এবং 3 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 512।
2 টু দি পাওয়ার 9 2 পাওয়ার 9 512 তাহলে উপরে 512 আর নিচে হচ্ছে আমাদের কত 3 টু দি পাওয়ার 8 তাই না 3 পাওয়ার 3 টু দি পাওয়ার 8 সমান সমান হচ্ছে 6561 সো আমরা এখানে লিখব 6561 এটা আমাদের 10তম পদ হতে পারে সো এটা আমরা অ্যান্সার লিখব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমাদের 42 এবং 43 সলভ করলাম আমাদের নেক্সট ভিডিওটিতে আমরা পরের পৃষ্ঠাগুলো সলভ করব ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম